ড্রামাটির শুরুতে আমরা ছেনিকে দেখতে পারি যে ছোটবেলা থেকেই একটা ডেঞ্জারাস হার্ট ডিজিজে ভুগছিল। তার লাইফে এতগুলো সার্জারি করাতে হয়েছে যে হাসপাতাল তার জন্য দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। মানে তাকে বারবার হাসপাতালে আসতে হতো। প্রতিবার ডাক্তার তাকে বাঁচিয়ে দিত, কিন্তু অল্প সময়ের জন্য। এবারে সিচুয়েশন একদম আলাদা ছিল। ডাক্তার সোজা জবাব দিয়েছিল যে এখন আর সার্জারি করে কোনো লাভ হবে না, তুমি বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে ছেনির পুরো দুনিয়া ভেঙে যায়। সে একা রাস্তায় হাঁটতে থাকে আর ভাবতে থাকে যে আমার সাথে বারবার কেন এমন হয়, আমি কি এতটাই খারাপ? ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত লেডি তার কাছে আসে এবং তার হাতে একটা প্লেট গুঁজে দেয়। সে আস্তে আস্তে বলে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, নিজেকে প্রস্তুত রাখো, আমাদের কাছে আসো। এই কথা শুনি তো ছেনির পেশেন্স একদম শেষ হয়ে যায়। সে রেগে চিৎকার করে ওঠে, তাহলে ধ্বংসটা এখনই শুরু হচ্ছে না কেন? আমি তো একদম শেষ পর্যন্ত বাঁচতে চাই। তুমি কি এখন দুনিয়াটা শেষ করতে পারো? তার এত লাউড আওয়াজ ছিল যে রাস্তায় দাঁড়ানো সবাই তার দিকে তাকিয়েছিল। সেই লেডি সেখানে ভয়ে পালিয়ে যায়, কিন্তু ছেনির কষ্ট তো আর শেষ হয় না। সে কোথাও বসে নিজের কিসমতকে গালি দিতে থাকে। ঠিক তখন একটা ছোট্ট বাচ্চা তার কাছে আসে, কিউট স্মাইল নিয়ে জিজ্ঞেস করে, আপু আপনি কি এই আইসক্রিম কখনো খেয়েছেন? ছেনি ইরিটেট হয়ে তার হাত থেকে আইসক্রিম নিয়ে পুরোটা খেয়ে ফেলে আর বলে যে হ্যাঁ এখন খেয়ে নিলাম। এরপর সে সেখান থেকে চলে যায়। বেচারা বাচ্চাটা ওখানে বসে কাঁদতে থাকে। আর এখান থেকে এন্ট্রি হয় আমাদের হিরোর, যার নাম হচ্ছে লি উন জাং। সে বাচ্চাকে ললিপপ দিয়ে শান্ত করে। তখনই তার পার্টনার সেখানে এসে ছেনির দিকে তাকিয়ে বলে যে ওই মেয়েটা থেকে দূরে থাকো, ও একটু পাগল টাইপের, সবাই ওর থেকে দূরে থাকে। হিরো ছেনিকে দেখে ভাবতে থাকে যে মেয়েটা আসলে অদ্ভুত, কিন্তু তার ধারণা ছিল না যে এই অদ্ভুত মেয়েটা খুব শীঘ্রই তার লাইফ উল্টাপাল্টা করে দিতে যাচ্ছে। কারণ ছেনি কোনো নর্মাল মানুষ হতে যাচ্ছে না। সে খুব শীঘ্রই একটা মিস্ট্রিয়াস পাওয়ার আসতে চলেছে তার মধ্যে। এমন একটা পাওয়ার, সে কখনো মরতে পারবে না। চাইলে তার ডেথ হয়ে যাবে, কিন্তু সে আবার জীবন্ত হয়ে উঠবে। শুধু ছেনি না, তার সাথে তার দুই সাথীরও সেম আলাদা আলাদা দুইটা সুপার ন্যাচারাল পাওয়ার্স রয়েছে। আর সবচেয়ে ডেঞ্জারাস পাওয়ার ছিল তো আমাদের হিরোর কাছে, এমন একটা পাওয়ার যা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিতে পারে। লি উন জাং বাইরে থেকে যতটা ইনোসেন্ট, যতটা সোজাসাপটা দেখতে, ভিতরে কিন্তু সে একদম আলাদা। তার মুখে সবসময় একটা শান্ত স্মাইল থাকতো, আস্তে কথা বলতো, কারোর সাথে ঝগড়া করতো না। তার অফিসও একটা সিম্পল এমপ্লয়ের মতো থাকতো। তাকে দেখে লোকেরা ভাবতো যে একটা বিরক্তিকর আর শান্তশিষ্ট মানুষ, যার কোনো কিছুতে আগ্রহ নেই। কিন্তু সত্যিটা ছিল একদম আলাদা। তার ভেতরে লুকিয়ে আছে এক সম্পূর্ণ আলাদা সাইড, যেটা নিয়ে কারো কোনো আইডিয়াই ছিল না। অন্যদিকে ছেনির জীবন তো ধীরে ধীরে তার হাত থেকে সরে যাচ্ছিল। ডক্টররা আগে বলে দিয়েছে যে তার হাতে খুবই কম সময় বাকি। আর ছেনি তার বাকি জীবনটা পুরোপুরি খোলামেলাভাবে বাঁচতে চেয়েছিল। সে দুনিয়া ঘুরে দেখতে চেয়েছিল, নতুন মানুষদের সাথে মিশতে চেয়েছিল, আর মরার আগে একজন নর্মাল মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিল। কিন্তু তার দাদি কখনোই তাকে নিজের থেকে দূরে যেতে দিতেন না। ছেনি ভাবতো তার দাদি একটা খাটাস, সবসময় তাকে থামানো, বকাঝকা করা, কন্ট্রোল করা তার অভ্যাস। কিন্তু আসলে দাদির মন ছিল খুবই নরম, একদম আমার মতো। দাদি শুধু চাইতো চেনি যাতে হারিয়ে না যায়। এই শহরে তাদের দাদিদের অনেক ইজ্জত ছিল এবং সবাই তাদের চিনতো। তারা অভাবী মানুষদের সাহায্য করত, আর তাদের রেস্টুরেন্ট পুরো এলাকায় ফেমাস ছিল। কেউ কেউ আবার গোপনে গোপনে বলতো যৌবনে তাদের দাদি কোনো মাফিয়া বসের থেকে কম ছিলেন না। ছেনিও সেই রেস্টুরেন্টে কাজ করত, পেঁয়াজ কাটতো আর সামান্য রোজগার করত। একদিন যখন ছেনি দাদিকে বলল সে ঘুরতে যেতে চায়, তারা সরাসরি তাকে মানা করে দেয়। কিন্তু এবার ছেনিও ডিসাইড করে ফেলেছিল যে যত যাই হোক সে এবার দুনিয়া দেখেই ছাড়বে। অন্যদিকে শহরের এক কোণে এক মানুষ কিছু খুঁজছিল। রাতের বেলা সবকিছু নিস্তব্ধ। হঠাৎ সে নোংরা পানিতে পড়ে যায়। প্রথমে তার মনে হয় নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু পরের সেকেন্ডে তার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। সে ব্যথায় কাতরাতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সেখানেই মারা যায়। এই সিনটা খুবই মিস্টিরিয়াস ছিল, এটা হয়তো পরে জানা যাবে। যাক, পরের দিন সকালে এক লোক লি উন জাং এর অফিসে আসে আর সেই মৃত লোকটার মিসিং কমপ্লেন করতে চায়। কিন্তু অফিসের অফিসাররা তার কথাকে সিরিয়াসলি নেয় না। তারা তাকে ইগনোর করে বলে যে এসব ফালতু কমপ্লেন নিয়ে এখানে এসো না। ঠিক সেই সময় এন্ট্রি হয় ছেনির এক সাথীর, আর তার নাম হচ্ছে সং কাং। সং কাং প্রতিদিন পুলিশ অফিসে আসতো আর অদ্ভুত অদ্ভুত কমপ্লেন করত। কখনো গায়েব হয়ে যাওয়ার কথা বলতো কারো, কখনো অদ্ভুত আওয়াজের কথা বলতো, বা কখনো বড় মাছ। সবাই তাকে পাগল ভাবতো। কিন্তু শকিং ব্যাপার হলো তার অনেক কথাই কিন্তু সত্যি হয়ে যেত। আর সবচেয়ে শকিং হলো যে এসব সম্পর্কে তার নিজের কোনো আইডিয়া ছিল না।
ওর ওয়াইফ ওকে কমপ্লেন করতে পাঠাতো, কিন্তু লি উন জাং তার কমপ্লেন শোনে। সে শান্তভাবে সানিয়নকে বোঝায় যে এই জায়গায় আগেই ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে কিছু পাওয়া যায়নি, আপনি বরং বাড়ি যান। তার আওয়াজ এতটাই নর্মাল আর পোলাইট ছিল যে কেউ তাকে সন্দেহই করতে পারতো না। লি উন জাং সবাইকে শুধু এটাই দেখাতো যে তিনি সিম্পল আর অনেস্ট অফিসার, তার কোনো মিস্টিরিয়াস জিনিসে আগ্রহ নেই। কিন্তু আসল গল্প ছিল একদম আলাদা। পরে লি উন জাং ব্রেকফাস্ট করছে, তখন ওই লোকটা যিনি মিসিং পার্সনে কমপ্লেন করতে এসেছিলেন তার কাছে এসে ধীরে ধীরে বলে যে এই শহরে বাইরে নর্মাল দেখালেও আসলে তা মোটেও নর্মাল না, এখানে অনেক মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো সে লোকটা লি উন জাংকে আগে থেকে চেনে, কিন্তু সে কেন লি জাংকে এ কথা বলতো না? তার কোনো আইডিয়াই ছিল না যে যাকে সে ওয়ার্নিং দিচ্ছে সে এই শহরের সবচেয়ে বড় রহস্য। এদিকে ছেনি গোপনে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে লুকিয়ে নিজের সব জিনিসপত্র প্যাক করে, কিন্তু তাড়াহুড়ায় নিজের পাসপোর্ট নিতেই ভুলে যায়। আর এই হলো রবিন, ছেনির দ্বিতীয় সাথী। আর এখন এই তিনজনের ব্যাপারে কেউ জানতো না যে ভবিষ্যতে তাদের সাথে কত বেশি ডেঞ্জারাস ঘটনা ঘটতে চলেছে। এখন পর্যন্ত তারা শুধু ভালো বন্ধু। রবিন কিছু বলতে যাচ্ছিল, তখনই ছেনি তার মুখ বন্ধ করে বলে যে দাদিকে কিন্তু বলিস না। বলে সে ব্যাগ নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। পথে সে একটা শপে থামে কিছু খাবার কেনার জন্য, কিন্তু সেই শপে লি উন জাংও উপস্থিত ছিল। ছেনি কিছু ছুরিয়ে কিনেছিল, আর হঠাৎ সে একে অপরের সাথে তারা ধাক্কা খায় আর দুজনের জিনিসপত্র নিচে পড়ে যায়। ছেনির স্বাস্থ্য সবসময় খারাপ থাকতো, আর তার চোখের নিচে ডার্ক সার্কেল, মুখ ফ্যাকাশে আর ঠোঁট অনেক বেশি কালো হয়ে গিয়েছিল। লি উন জাং নিচে পড়ে থাকা চাকুগুলো দেখে ফেলে, আর ছেনির স্কেয়ারি চেহারা দেখে তাকে আরো অনেক বেশি অদ্ভুত মনে করতে থাকে। দুজন কিছু না বলে নিজেদের জিনিসপত্র তুলে আলাদা হয়ে যায়। ছেনি যখন কাউন্টারে পেমেন্ট করতে যায় তখন শপের লোকেরা তাকে চিনে ফেলে। সবাই তার দিকে তাকাতে থাকে আর আনকমফোর্টেবল ফিল করতে থাকে। সে তাড়াতাড়ি মুখ লুকিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পালানোর সময় তার সুটকেসের সেই রোলারটা ভেঙে যায়। সে ঠিকমতো ব্যাগও টানতে পারছে না। তখন তার নজর পড়ে একটা ট্রলির উপর, আর সেটা সে নিতে চায়, আর ট্রলিটা অন্য কারো ছিল। আর লি উন জাং সেটা দেখে ফেলেছিল। সে ভুল বোঝে যে ছেনি কারো জিনিস চুরি করছে। সে ছেনিকে প্রশ্ন করতে থাকে। ছেনি তো আগে থেকে ইরিটেট ছিল, এজন্য কোনো উত্তর না দিয়ে সে যেতে চায়। তখন তার নজর পড়ে তার ব্যাগ থেকে ঝোলানো একটা অদ্ভুত জিনিসের উপর, আর তার মনে হয় যে ব্যাগের ভেতরে হয়তো ডেড বডি রয়েছে। তার মাথায় সঙ্গে সঙ্গে খেয়াল আসে যে মেয়েটা হয়তো মার্ডারার। সে ব্যাগ চেক করতে জেদ করে। ছেনি রেগে ব্যাগ টানতে থাকে। দুজন নিজের পুরো শক্তি দিয়ে ব্যাগ টানতে থাকে, আর হঠাৎ ব্যাগটা খুলে যায় আর সব জিনিসপত্র হাওয়ায় উড়ে যায়। ভেতরে রাখা সেই ছুরিগুলো বাতাসে ছিটকে যায় আর সোজা ছেনির দিকে পড়তে থাকে। লি উন জাং তাড়াতাড়ি তাকে সামনে এসে বাঁচায়। ঠিক সেই সময় লাগানো সে পানির পাইপ ফেটে যায়, আর সব পানি সোজা ছেনির উপর পড়ে। ছেনি রেগে গিয়ে লি উন জাংকে জোরে একটা পাঞ্চ মারে আর চিৎকার করে বলতে থাকে যে আমার সব জিনিসপত্র তুলে দাও। আর তখন জানা যায় যে সেটা আসলে একটা টেডি বিয়ার ছিল, যাকে লি জাং লাশ ভাবছিল। আর এখন স্টোরি সে পয়েন্টে এন্টার করতে চলেছে যেখানে সবকিছু সম্পূর্ণ ইনসেন হয়ে যায়, কারণ এখন যা হতে চলেছে সেটা ছিল ছেনির ফেক কিডন্যাপিং প্ল্যান। আর বিশ্বাস করো এই প্ল্যানটা এত বেশি স্টুপিড ছিল যে এটা বলা যাচ্ছে না, আর এটা কিন্তু ডেঞ্জারাসও হতে চলেছে। ছেনি তার দুই বন্ধুর কাছে যায়। প্রথমজন তার রেস্টুরেন্টের বন্ধু, যার ভাগ্য এত খারাপ যে সবাই তাকে মজা করে রবিন বলে। আর দ্বিতীয়জন অফিসের কমপ্লেন মেশিন সোং কাং। এদের নাম পড়তে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যাকে এদের নাম আমি খুব হার্ডলি ট্রাই করতেছি বলার জন্য, তোমরা কিন্তু মনে রাখবে। তিনজন এক টেবিলে বসে কিডন্যাপিং প্ল্যান নিয়ে আলোচনা করে। আর ছেনির আইডিয়াটা সিম্পল, তোমরা দুজন আমাকে ফেক কিডন্যাপিং করবে, তারপর দাদির কাছ থেকে টাকা চাইবো, এরপর আমি অনেক টাকা পাবো আর লাইফটা এনজয় করবো। উহু, সত্যি বলতে এই প্ল্যান শুনে মনে হচ্ছিল না যে এটা আসলে সাকসেসফুল হবে। কোনো না কোনো মিস্টেক তো অবশ্যই হবে, কারণ এটা ছেনি। কিন্তু তিনজন এত বেশি ডেসপারেট আর স্টুপিড যে এই প্ল্যানটাকে তারা জিনিয়াস প্ল্যান মনে করতে থাকে। রাতে তারা ছেনিকে নিঃসঙ্গ জায়গায় ছেড়ে দেয়। আর অ্যাটমসফিয়ার আগে থেকে এতটা ক্রিপি হয়েছিল যে পুরনো ভাঙা বিল্ডিং, অন্ধকার, ঠান্ডা বাতাস, আর মাঝে আমাদের হিরোইন যে ফেক ভিকটিম হওয়ার অভিনয় করছে। রবিন ক্যামেরা বের করে রেকর্ডিং স্টার্ট করে। আর সমস্যা হচ্ছে তাদের দুজনে ক্রিমিনালের চেয়ে কার্টুনের ক্যারেক্টার বেশি মনে হচ্ছিল। তাদের দুজনকে ফানি লাগছিল। তারা ভিডিও রেকর্ড করে চেক করতে থাকে আর পেছনে ফিরে তাকায়। কিন্তু পরের সেকেন্ডে সব বদলে যায়। ছেনিকে টেবিলের সঙ্গে এত টাইট করে বেঁধেছিল যে সে নড়তেও পারছিল না। ছেনি হঠাৎ চুপ হয়ে যায়, তার শ্বাস ভারী হতে থাকে।
আর ঠিক পরক্ষণে সে মারা যায়। প্রথমে দুই বন্ধু ভাবে যে সে অ্যাক্টিং করছে, কিন্তু তারা যখন তাকে একটু নেড়ে দেখে তখন বুঝতে পারে যে ছেনি আসলে মারা গিয়েছে। আর সিন তাৎক্ষণিকভাবে কমেডি থেকে একদম হররে কনভার্ট হয়ে যায়। সো কাং প্যানিক অ্যাটাক করে বসে। আর আমরা তো কিছু বলিনি, আমরা তো পুলিশের জেলে থাকবো এখন। রবিন প্রায় কেঁদে ফেলে। আর ঠিক তখনই ছেনির দাদির কল আসে। তারা প্রথমে তো ভয়ে কল কেটে দেয়। তারা দুজন শুধু একটা কথা ভাবে যে বডি লুকাও, বডি লুকাও। সত্যি বলতে এরা দুনিয়ার সবচেয়ে বেকার ক্রিমিনাল, যেটা আমার মনে হচ্ছে। তারা তাড়াতাড়ি ছেনির বডি তুলে কোথাও পুঁতে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তাদের ব্যাড লাক এখানে শেষ হয় না। কারণ ঠিক তখনই লি উন জাং যে রয়েছে আমাদের হিরো, সে সেখানে পৌঁছে যায়। তো ইমাজিন করো যে তার সামনে কি সিন। দুজন নার্ভাস মানুষ, রাতের অন্ধকার আর একটা ডেড বডি। স্বাভাবিকভাবে লি উন জাং ভাবে যে এরা মার্ডারার। দুজন প্যানিক করে কিছু ব্যাখ্যা দিতে যায়, কিন্তু সিচুয়েশন আরো বেশি আনকমফোর্টেবল হয়ে যায় যখন বডি তাদের হাত থেকে পিছলে পানিতে পড়ে যায় আর সবাই শক হয়ে সেদিকে তাকায়। লি উন জাং রবিন সঙ্গে প্রশ্ন করতে থাকে যে পরের সেকেন্ডেই পুরো একটা টুইস্ট আমরা দেখতে পাই এই স্টোরিতে, যেখানে সেনির বডি গায়েব হয়ে যায়। না বডি রয়েছে, না কোনো রক্ত রয়েছে, না কোনো চিহ্ন রয়েছে, কোনো কিছুই যেন ছিল না। সবাই শক হয়ে যায়, একদম চুপ হয়ে যায়। রবিন প্রায় বেহুশ, আর লে উন জাং প্রথমবারের মতো সত্যিই তাকে কনফিউজ মনে হচ্ছিল। তার মনে হয় যে সং আর রবিন ছেনির লাশ গায়েব করে দিয়েছে, তাই সে পুলিশে ফোন করতে থাকে। কিন্তু রবিন আর সং তাকে বোঝানোর ট্রাই করছিল যে তারা কিছু করেনি। ততক্ষণে পুলিশ কল রিসিভ করে সব শুনে ফেলে। অন্যদিকে ছেনির দাদি বাড়িতে টেনশন করতে থাকেন। তাদের মনে হয় যে কিছু একটা ভুল হয়েছে, তাই তারা একজন এক্স পুলিশ অফিসারকে কন্ট্যাক্ট করে, যার নাম হচ্ছে গুগল। হ্যাঁ সিরিয়াসলি ভাই, তার নাম সত্যি সত্যি গুগল ছিল। আর সত্যি বলতে এই ড্রামাটার যে হিউমার রয়েছে সেটা একদম উইয়ার্ড, কিন্তু এট দ্য সেম টাইম এটা অনেক বেশি এন্টারটেইনিং আর এঙ্গেজড। গুগল এখন অন্য চাকরি করে, এখন ট্র্যাকিং আর ইনভেস্টিগেশনে সে বেশ স্মার্ট। সে ছেনির ফোন ট্র্যাক করে প্রথমে বলে যে সিগন্যাল কোনো দূরবর্তী দ্বীপ থেকে আসছে। তার দাদি কনফিউজ হয়ে যায়, কিন্তু কিছু সেকেন্ড পরে লোকেশন আবার বদলে যায়, শহরের ভেতরে দেখাতে থাকে যেন ছেনি এক সেকেন্ডে এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় চলে যায়, মানে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর পুলিশও সেই লোকেশনে পৌঁছে যায়। লি উন জাং পুরো ইনভেস্টিগেট আর যে ইনসিডেন্ট রয়েছে সেটা ব্যাখ্যা করতে থাকে, যেখানে সে স্পষ্ট বলে যে ছেনির ডেড বডি সে দেখেছে। আর সবচেয়ে বড় শখ হচ্ছে পুলিশ অফিসার পেছনে হাত দিয়ে দেখিয়ে বলে যে তুমি কি ছেনির কথা বলছো? ছেনি তো জীবিত, আর কিছু তো বোঝা যাচ্ছে না। আসলে এটা একটু কনফিউজিং। লি উন জাং তাকে দেখে একদম শক হয়ে যায়। তার বুঝতে অসুবিধা হচ্ছে যে এখানে আসলে কি হচ্ছে। সবাই আক্ষরিক অর্থে সেটাকে ঘোস্টের মতো দেখছে, যেন কোনো ভূত এসেছে। রবিন আর সং বেচারা দুইজন তো একদম ভয় পাথর। রবিন তো অজ্ঞান হয়ে যায় বেচারা, আর ছেনি নিজেও বুঝতে পারে না যে তার সাথে কি হয়েছিল। সে শুধু একটা কথাই রিপিট করে যে পুলিশকে কিছু বলো না। পরে সবাই পুলিশ স্টেশনে চলে যায়, আর সেখানে সো কাং আর পুরো সিচুয়েশন কভার আপ করার ট্রাই করছিল। সে লি উন জাংকে মিথ্যা প্রমাণ করতে থাকে আর বলে যে আমরা শুধু দেখতে গিয়েছিলাম যে ওখানে কি হচ্ছে। লি উন জাং ঠান্ডা এক্সপ্রেশনে তার দিকে তাকিয়ে থাকে, যেন যে কোনো সময় তাকে একদম মারবে। কিন্তু সেও হয়তো কোথাও ভুল করছে, তার হয়তো ভুল হয়েছে, তাই অফিসাররা দুজনকে ছেড়ে দেয়। কিন্তু আসল মিস্ট্রি এখান থেকেই শুরু। সং আর রবিন হাসপাতালে ছেনির সাথে দেখা করে। তারা ছেনির সামনে বসে, কিন্তু দুজনের মাথায় এখনো সে স্কেয়ারি সিনটা ঘুরছে। তারা নিজের চোখে ছেনিকে মরতে দেখেছে। তার শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল, সে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তার, আর বডি ঠান্ডা হয়ে গিয়েছিল, আর সে এখন সারপ্রাইজিংলি জীবিত ফিরে এসেছে। সং চুপচাপ ছেনিকে দেখছে আর নিশ্চিত হতে যায় যে এটা আসলে আসল মানুষ কিনা। কিন্তু অন্যদিকে ছেনি আর রবিন একদম টেনশন ফ্রি হয়ে হাসপাতালে খাবার খাচ্ছে। রবিন খেতে খেতে বলে, আচ্ছা সত্যি করে বলতো তুই ভূত হয়ে ফিরে আসিসনি তো? ছেনি তখন একটা চড় মারে, আর হঠাৎ ছেনি সিরিয়াস হয়ে যায়। তার কিছু একটা মনে পড়ে। সে আসতে বলে যে আমার যখন শ্বাস বন্ধ হয়েছিল আমার মনে হয়েছিল আমি যেন অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম। দুজন তার দিকে তাকায়। ছেনি বলে যে সে এমন ফিল করছিল যেন অদ্ভুত এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে, যেন খুব ঠান্ডা আর মধুর আওয়াজ সে শুনতে পাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ধাক্কা দিয়ে ফিরিয়ে এনেছে। রবিন আর সং একদম শকে রয়েছে। সং আসতে বলে যে তাহলে তুই মরেছিলি, আবার মরেছিলিও না, ব্যাপারটা কি এমন? রবিনের চোখ কপালে উঠে। এই তো মৃত্যুকে স্পর্শ করে আবার করে ফিরে আসার গল্প। আসলে নওয়াজুদ্দিন স্যারের একটা ডায়লগ ছিল না, সেখান থেকে মনে পড়লো আমার ব্যাপারটা। যাই হোক, ছেনি নিজেও জানে না যে তার সাথে আসলে কি হয়েছিল। তার ভেতরে একটা অদ্ভুত পাওয়ার লেগে গিয়েছিল।
শুধু ছেনিই না, রবিন আর সঙের ভিতরে অদ্ভুতভাবে সবকিছু বদলে যাচ্ছিল। এসব ঘটেছিল সে জলাশয়ের কারণে। সেটা একটা নর্মাল জায়গা ছিল না। সে পানির আশেপাশেও অনেক অদ্ভুত ইনসিডেন্ট ঘটেছে যেটা সত্যি কেউ জানেই না। কিছুক্ষণ পর তিনজন আবার ফেক কিডন্যাপিং এ ইস্যুতে আসে। রবিন টেনশনে বলে যে তোর দাদি যদি জানতে পারে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। সঙও সঙ্গে সঙ্গে হ্যাঁ করে, কিন্তু তখনই রুমের বাইরে পায়ে শব্দ শোনা যায়। তারা তিনজন ফ্রিজ হয়ে যায়। আর পরের সেকেন্ডে ছেনির দাদি দরজা বাইরে দাঁড়ানো, আর তারা কিডন্যাপিং এর সব তথ্য শুনে ফেলেছে। রবিন আর সং এর তো শ্বাস বন্ধ। তারা দুজন কোথাও লুকাতে চায়। ছেনি সোজা আলমারির ভিতর ঢুকে পড়ে, কিন্তু যেই সে ভিতরে যায় অমনি সব বদলে যায়। তার সামনে হাসপাতাল নেই, বরং পুরনো টিভি সিরিয়ালের সেট। লোকেরা অদ্ভুত পোশাক পরে ঘুরছে, লাইট, ক্যামেরা, সব অ্যাকশন, আর ব্যাকগ্রাউন্ডের ড্রামাটিক মিউজিক। ছেনি শকে চারপাশে তাকায় আর বলে যে আমি কোথায় এলাম। আর তখন বাইরে থেকে দাদি আলমারি খুলে ফেলে। ঠিক সে সেকেন্ডে ছেনি রিয়েলিটিতে ফিরে আসে, যেন কিছুই হয়নি। ছেনি এত বেশি ভয় পেয়ে যায় যে সোজা দাদিকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। দাদি, আমার সাথে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে। দাদি ভাবেন হয়তো তার অসুখ আরো বেড়েছে। তারা তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে চুপ করায়, আর কিছু বলে না। অন্যদিকে রবিন আর সং পাক্কা বিশ্বাস করে যে ছেনি বোকা খাওয়ার জন্য নাটক করছে। রবিন আস্তে সং করে বলে যে আমার মনে হয় বাঁচার জন্য একমাত্র উপায় এটা, এজন্য সে ড্রামা করছে। কিন্তু তারা জানতো না যে ছেনি সত্যি কথা বলছিল। আর দূরে সবকিছু দাঁড়িয়ে আরেকজন মানুষ সব শুনছিল, সেটা লি উনজাং। সে চুপচাপ তাদের কথা শুনছিল, আর তার ফেসে একই রকমের স্বাভাবিক এক্সপ্রেশন, কিন্তু তার চোখে তো অন্য কিছুই চলছিল। সেজন্য কিছু একটা নিশ্চিত হতে খুঁজছে, কিন্তু সে ঠিক কি খুঁজছে সেটা এখনো কেউ জানে না। সিচুয়েশন এখন আরো মিস্ট্রিয়াস। এখান থেকে এন্ট্রি হয় আমাদের ভিলেনের। আর এই লোকেরা এমন একটা বাচ্চাকে খুঁজছে যার কাছে ডেঞ্জারাস পাওয়ার ছিল। সে শুধু হাত দিয়ে জিনিস হাওয়ায় নাড়াতে পারত। আর এ বাচ্চাটা আর কেউ না, লি উনজাং নিজেই। বহু বছর আগে কিছু সায়েন্টিস্ট গোপনে কয়েকটা বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করেছিল, যেমনটা আমরা স্ট্রেঞ্জার্স থিং এ দেখেছিলাম। যাই হোক, তাদের মধ্যে লি উনজাংও ছিল। এক্সপেরিমেন্টের পর লি উনজাং তা পাওয়ার কন্ট্রোল করার ট্রাই করে, কিন্তু কিছুই হয় না। তারপর একদিন হঠাৎ পুরো রুমের জিনিস হাওয়ায় উঠে, মেটাল বেঁকে যায়, লাইট ভাঙে, আর লি উনজাং শেষ পর্যন্ত তার পাওয়ার ব্যবহার করে ফেলে। সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়, কিন্তু সেখানে আরো একটা বাচ্চা দাঁড়িয়েছিল যে লি উনজাংকে জেলাস দৃষ্টিতে দেখছিল। আর সে মনে করতো যে শুধু লে উনজাংকে সবাই স্পেশাল মনে করে। সেখানে একটা তৃতীয় বাচ্চাও ছিল যে লে উনজাং এর জীবন বাঁচিয়েছিল, আর তারও এক্সপেরিমেন্ট হয়েছিল, কিন্তু তার পাওয়ার আলাদা। সে কখনো মরতে পারতো না, যতবারই ইনজুরি হতো সে আবার জীবিত ফিরত। আর সম্ভবত লি উনজাং এখনো ইমমর্টাল বাচ্চাটাকে খুঁজছে। কিন্তু তারপর এমন কিছু ঘটে যা সব বদলে দেয়। সেদিন থেকে লি উনজাংকে প্রতি রাতে অদ্ভুত স্বপ্ন দেখায়, কখনো রক্ত, কখনো অপারেশন রুম, কখনো সে ইমমর্টাল বাচ্চা। আর যখনই তার ইমোশন অস্থির হয়ে যায় তখন তার পাওয়ার কন্ট্রোলের বাইরে চলে যায়। রুমের সব জিনিস উড়ে, গ্লাস ভাঙে, দেওয়াল ফাটে। এখন লি উনজাং সন্দেহ করতে থাকে যে ছেনি আসলে ওই ইমমর্টাল বাচ্চার, মানে তাদের মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা। অন্যদিকে ছেনির দাদি ডক্টরের সাথে দেখা করতে চান। ডাক্তার রিপোর্ট চেক করে একদম শক হয়ে যান। ছেনির সব রিপোর্ট এখন নর্মাল, কোনো রোগ নেই। এ কথা শুনে তো দাদির চোখে একদম পানি চলে আসে। তারা খুব খুশি হয়ে যায়। এখানে ডাক্তারও কনফিউজ, কারণ মেডিকেল সায়েন্স অনুযায়ী তো এটা ইম্পসিবল। আর অন্যদিকে রবিনের পাওয়ার ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। রেগে সে একটা কোল্ড ড্রিঙ্কের ক্যান হালকা দেয়ালের দিকে ছুঁড়ে মারে, আর ক্যান সোজা একদম দেয়াল ভেদ করে চলে যায়। রবিন শক হয়ে যায় যে আমি এটা কি করলাম। অন্যদিকে সং রান্নাঘরে ফ্রিজে হাত রাখে, আর তার হাত ফ্রিজের সঙ্গে আটকে যায়। সে প্যানিক করে সেটা টানতে থাকে, কিন্তু বেরোয় না। তার মনে হয় যে ফ্রিজে কোনো সমস্যা, কিন্তু তার পাওয়ারের কারণে এটা হচ্ছে, মানে তার পাওয়ার অ্যাক্টিভেট হচ্ছে। পরের দিন সকালে ছেনি লক্ষ্য করে যে দাদি তার জন্য খুব ভালো ব্রেকফাস্ট বানিয়েছে আজ। তার মনে হয় দাদি তখনও রাগ করেছে। সে ধীরে বলে যে দাদি সরি, কিন্তু দাদি কনফিউজ হয়ে জিজ্ঞেস করে যে কিসের জন্য সরি। এরপর হেসে বলেন যে ডাক্তার তো বলেছেন তুমি একদম সুস্থ। ছেনি ভাবতে থাকে। দাদি এক্সাইটেড হয়ে বলে যে এখন তোমার কোনো রোগ নেই, ডাক্তার বলেছেন এটা একদম ইম্পসিবল ছাড়া আর কিছু না, এটা একটা মিরাকেল। এটা শুনে তো ছেনি একদম শক হয়ে যায়। তার চোখেও পানি আসে যে এত বছর পর প্রথমবার তার মনে হতে থাকে সে নর্মাল একটা লাইফ বাঁচতে পারবে। দাদি ছেনিকে বলে যে এখন যাও, তুমি যত ইচ্ছা ঘুরতে যাও, এখানে যাও সেখানে যাও। কিন্তু ছেনি দুঃখ করে বলে যে এত টাকা কোথায় পাবো। তখন দাদি তাকে পাসপোর্ট আর প্লেনের টিকিট দেয়।
তারপর একটা খেলা সামনে রেখে বলে যে এই খেলাটা আগে শেষ করো। ছেনি বিরক্ত হয়ে বলে যে এটা তো বাচ্চাদের খেলা দাদি। দাদি সঙ্গে সঙ্গে বলে যে তাহলে নিজের টাকায় যাও। এই কথা শুনে ছেনি তাড়াতাড়ি সে খেলাটা খেলতে রাজি হয়ে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। তার মুখ গ্লো করছে আর প্রথমবার নিজের হার্টবিটও ফিল করতে পারছে, যেন তার ভেতরে অন্য কোনো শক্তি এসেছে। অন্যদিকে রবিনও তার পাওয়ারের ব্যবহারটা সে প্র্যাকটিস করছিল, কিন্তু ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। তখন এক লেডি এসে জানায় ছেনির সাথে কেউ দেখা করতে এসেছে। ছেনি বাইরে থেকে দেখে যে লি উনজাং দাঁড়িয়ে রয়েছে। সে ডিরেক্ট জিজ্ঞেস করে যে কালকে মরে কি আবার বেঁচে গিয়েছিলে? ছেনি সাথে সাথে অস্বীকার করে যে আমি তো জীবিতই ছিলাম। তারপর ঠাট্টা করে বলে যে আমাকে কি লাশ মনে হয়? লি উনজাং সিরিয়াস টোনে বলে তাহলে তুমি সেখান থেকে গায়েব হলে কিভাবে? ছেনি হেসে বলে যে আরে স্যার সেটা সিক্রেট, সেটা আমি আপনাকে কেন বলবো? লি উনজাং জিজ্ঞেস করে যে কেমন সিক্রেট? ছেনি উত্তর দেয় যে বলে দিলে কি সেটা সিক্রেট থাকে? উত্তর শুনে লি উনজাং কিছুক্ষণ তাকিয়ে থাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে যখন চলে যায় ছেনি হঠাৎ রবিনকে জিজ্ঞেস করে যে তোমরা আমার সুটকেস আর ক্যামেরা এনেছিলে? রবিন অস্বস্তিতে বলে যে না, সবকিছু ওখানে পড়ে আছে। শুনে ছেনি প্যানিক করে তাড়াতাড়ি দৌড়ে সেই জায়গায় যায়। রবিন সোংকে ফোন করে আর সোং তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেদিকে রওনা দেয়। ছেনি সেই জায়গায় গিয়ে যাচ্ছিল তখন লি উনজাং চুপচাপ তার পিছু নেয়। ছেনি বুঝতে পারে যে তাকে কেউ ফলো করছে। সে ভয় পেয়ে দ্রুত দৌড়াতে শুরু করে। সোজা সেই পুরনো বাড়িতে এসে পৌঁছায় এবং ভিতরে চলে যায়। কিন্তু তখনই সেখানে আরেক ভিলেন এসে পৌঁছায় যার নাম ছিল ছেমিন। আর কয়েক সেকেন্ড পর লি উনজাংও সেখানে এসে পৌঁছায়। লি উনজাং এর মাথায় শুধু একটা কোশ্চেন ফিরছিল, ছেনি কি সত্যি মরে গিয়েছে এবং মরে কি আবার ফিরে এসেছে? সত্যি জানতে সে তার পাওয়ার ইউজ করে। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে ওঠে, দেওয়াল ফাটে আর কয়েক সেকেন্ডে পুরো বাড়িটাই ভেঙে যায়। ঠিক তখন সোংও সেখানে পৌঁছায় আর প্রথমবার চোখে দেখে লি উনজাংকে হাত নাড়িয়ে জিনিস কন্ট্রোল করতে। সোং তো শকে জমে যায়, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে ছেনি সম্পূর্ণ আতঙ্কিত, তার আশেপাশে কি হচ্ছে বুঝতে পারে না। ঠিক তখনই তার হার্টবিট হঠাৎ ফাস্ট হতে থাকে আর পরের মুহূর্তে ছেনি সেখান থেকে গায়েব হয়ে যায়। লি উনজাং সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে থাকে, কিন্তু ছেনি নেই। আসলে সে ডাইরেক্ট সমুদ্রের মাঝে বিশাল জাহাজে টেলিপোর্ট হয়ে গিয়েছে। জাহাজে থাকা কিছু লোক তাকে সামনে দেখে ভয় পেয়ে যায়। তারা মনে করতে থাকে যে ছেনি ইন্ট্রুডার আর না ভেবে তার দিকে গুলি করতে থাকে। ছেনি ভয়ে চোখ বন্ধ করে দেয় আর গুলি লাগার আগে সে গায়েব হয়ে যায়। এবার সে সোজা লি উনজাং এর পেছনে এসে দাঁড়ায়। সং এসব দেখে তো পুরো নড়বড়ে, বিশ্বাসই হচ্ছে না যে এটা সত্যি। লি উনজাংও একদম কনফিউজড, বুঝতে পারে না যে ছেনি গায়েব হয়ে যাচ্ছেটা কোথায়। তখন পেছন থেকে ছেনি তাকে ডাক দেয়। লি উনজাং তো পুরো ভয়ে একদম রিফ্লেক্সের পুরো ব্যবহারটা করে ফেলে তার পাওয়ারে। ছেনি হাওয়ায় উঁচুতে ছিটকে দূরে গিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ছেমিন তার বাড়ি গিয়ে ভাই বোনদের সব বলে আর বলে যে যাকে আমরা এত বছর ধরে খুঁজছি সে বাচ্চা হলো লি উনজাং। তখন জানা যায় যে ছেমিনই সে বাচ্চা যে বাল্যকালে লি উনজাং এর পাওয়ারে চলতো, জেলাস ফিল করত। এদিকে ছেনিরও জ্ঞান ফিরে আসে। সে সোং এর সাথে দেখা করতে যায়। সোং তার ওয়াইফের কাছে মিথ্যা বলে আর সেই কারণে তার হাত ফুলের টবের সাথে আটকে যায়। জানা যায় যে সোংয়ের পাওয়ার এটা যে যখনই সে মিথ্যা বলবে তার পাওয়ার অ্যাক্টিভেট হবে। ছেনি আর রবিন সোং এর সাথে কথা বলতে যায়। ছেনি বলতে চায় কিন্তু সোং তাকে ইগনোর করে। ছেনি বুঝতে পারে যে সোং এমন কিছু দেখেছে তার ভেতর থেকে, সে ভয় পেয়েছে এজন্য এমন করছে। আর কথার ফাঁকে সোং এর মুখ থেকে বেরিয়ে আসে আমি লি উনজাংকে নিজের হাতে হাওয়ায় জিনিস উড়াতে দেখেছি, নড়াতে দেখেছি। শুনে ছেনি তো একদম অবাক হয়ে যায়। পরের দিনই সে সোজা লি উনজাং এর অফিসে যায়। লি উনজাং নর্মাল এক্সপ্রেশনে জিজ্ঞেস করে আমি আপনার কি সাহায্য করতে পারি? কিন্তু ছেনি ডাইরেক্ট গতকালের ঘটনা নিয়ে তাকে কোশ্চেন করতে থাকে। লি উনজাং ইচ্ছাকৃতভাবে না জানার ভান করে, যেন সে কিছুই বুঝতে পারছে না, ভাজা মাছ উল্টে খেতে পারে না। তখন ছেনি নিজের হাতের অ্যাকশন দিয়ে বোঝাতে চায় যে সে হাওয়ায় জিনিস উড়িয়েছে কিনা। লি উনজাং তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে আর মুখের তার টেনশন ভরে যায় আর সে তাড়াতাড়ি নেক্সট বলে সে অন্য একজন পার্সনকে ডাকতে থাকে। কিন্তু ছেনিও তো হার মানার পাত্রী না, সে সব টিকিট কেড়ে নেয় যাতে লাইন শেষ না হয়। লি উনজাং বারবার নেক্সট বলতে থাকে কিন্তু সামনে শুধু ছেনি। শেষে বিরক্ত হয়ে সে কাউন্টার বন্ধ করে চলে যায়, কিন্তু ছেনি তার পিছু ছাড়ে না, চুপচাপ তার পেছনে পেছনে যেতে থাকে। কিছুক্ষণ পর লি উনজাং বাস স্ট্যান্ডে থামে। তখন ছেনি তার ব্যাগ তুলে সোজা গাড়িতে বসে যায়। লি উনজাং ব্যাগ নিতে গাড়ির কাছে আসে। ঠিক তখনই সোং আর রবিন তাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, অর্থাৎ তারাই তার কিডন্যাপিং করে। গাড়ির ভেতর তিনজন তাকে পাওয়ার নিয়ে কোশ্চেন করতে থাকে, কিন্তু লি উনজাং কিছু বলতে রাজি হয় না।
হঠাৎ ছেনি বিরক্ত হয়ে তার উপর পেঁয়াজ ছোড়ে, আর এসবের পরও কিন্তু লি উনজাং কিছু বলে না। তিনজন হতাশ হয়ে থাকে এবং তাকে গাড়ি থেকে বের করে দেয়। লি উনজাং বারবার বলে যে তোমরা আমাকে রাস্তার মাঝে ফেলে যেতে পারো না, কিন্তু সং বিরক্ত হয়ে বলে যে ভাই আমরা তো জানি তুমি কে। তখনই রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, পুলিশের গাড়ি কন্ট্রোল হারিয়ে ব্রিজে ধাক্কা খায়। সবার নজর সেদিকে যায়। গাড়ির ভেতর 2 পুলিশ অফিসার আটকে আছে, আর তাদের একজন অদ্ভুতভাবে গলে যেতে থাকে, যেন ত্বক মেল্ট হচ্ছে। ছেনি শক হয়ে যায়। ছেনি, রবিন আর সং দৌড়ে তাদের বাঁচাতে যায়। অনেক কষ্টে একজন অফিসারকে বাইরে বের করে আনে, কিন্তু দ্বিতীয়জন ভেতরে আটকে আছে। আর সিচুয়েশন আরও ডেঞ্জারাস হয় যখন গাড়িতে আগুন ধরে যায়। ছেনি প্যানিক করে সংকে বলে তাড়াতাড়ি পানি আনো। সং দৌড়ায়। ছেনি লি উন জাংয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে তুমি কি এখনো তোমার পাওয়ার ইউজ করবে না? কিন্তু লি উন জাং চুপ থাকে। রবিন নিজেই গাড়ি তুলে অফিসারকে বাঁচানোর ট্রাই করে, কিন্তু গাড়ি খুবই ভারী। আর তখন গোপনে লি উন জাংও তার পাওয়ার ইউজ করে আর গাড়িটা হালকা উপরে ওঠে। রবিন বলে যে আরে আমি এত স্ট্রং কবে থেকে হয়ে উঠেছি। ছেনি এক্সাইটেড হয়ে বলে যে রবিন তুমি পারছো। দুজন ভাবে যে রবিন নিজে এটা করছে। অন্যদিকে সন পানি নিতে যায়, কিন্তু অদ্ভুত একটা মাছ দেখতে পায়। মাছটা নর্মাল না, এটা চামড়া গাঢ় আর চোখ জল জল করছে। সং ভয় পেয়ে বলে যে এটা কি আবার শালা। তখন ছেনি দ্বিতীয় অফিসারকেও বের করে। সং ফিরে আসে আর মাছের সাথে কথা বলতে থাকে, কিন্তু কথার ফাঁকে সে ভুল করে এক হাত জ্বলতে থাকা গাড়ির ভিতরে অন্যটি রবিনের কাঁধে রাখে। পরের মুহূর্তে সেটা 2 জায়গায় আটকে যায় আর তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। তার গাড়িতে আবারও আগুন ধরে যায়। রবিন প্যানিক করে যে আমিও আটকে গেছি। তারা দুজন ভয়ঙ্করভাবে আটকে যায়। ছেনি ভয়ে লি উন জাং এর দিকে তাকায়। প্লিজ এখন পাওয়ারটা ইউজ করো। লি উন জাং ধীরে ধীরে পাওয়ার ইউজ করা ট্রাই করে, কিন্তু কিছু হয় না। রবিন আর সং একসাথে চেঁচায় তোমার কি পাওয়ার ইউজ করতে সমস্যা হচ্ছে? তখন লি উন জাং ইরিটেট হয়ে যায় এবং আরো কয়েকবার ট্রাই করে। ঠিক তখনই তার পেশেন্স শেষ হয়ে যায়। তার চোখে রাগ আসে, আর পরের মুহূর্তে এক শক্তিশালী অদৃশ্য ফোর্স রবিন আর সোংকে আলাদা করে ফেলে। রবিন দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু সোং আবারও তখনও গাড়ির সাথে আটকে থাকে। আগুন আরও ডেঞ্জারাস হয়ে থাকে। ছেনি সাহায্যের জন্য দৌড়ায়, কিন্তু তার হার্টবিট হঠাৎ ফাস্ট হতে শুরু করে। ছেনি গায়েব হয়ে যায়। রবিন চারপাশে তাকায়। সে সংকে বাঁচানোর ট্রাই করে, কিন্তু সং প্যানিক হয়ে বলে যে তুই আমাকে বাঁচাতে পারবি না। শুনে রবিন রেগে যায়। সে জোরে সং এর হাত টানে এবং হাত আলাদা করে ফেলে। রবিন তাড়াতাড়ি সংকে তুলে দড়ি সরিয়ে নেয়, আর তখন লি উন জাং তার পাওয়ার ইউজ করে পুরো জ্বলন্ত গাড়িকে একদম পাশে ফেলে দেয়। গাড়ি কিছু দূরে গিয়ে এক্সপ্লোড হয়ে যায়। সবাই হাঁপাচ্ছে। তখন ছেনি ফিরে আসে। ছেনি তো সবকিছু দেখে একদম ভয় পাচ্ছিল। আর তখন রবিন বলে এরপর সিচুয়েশনটা নর্মাল হয়। সে খুশি হয়ে বলে যে সবাই বেঁচে গেছে, এটা অসাধারণ। গাড়ি ঘটানোর পর লি উন জাং আবারও নীরব হয়ে যায়। তার মনে হতে থাকে যে তিনি আর তার চারপাশে যা ঘটছে তা নর্মাল না, এটা সম্ভবত তার পাস্টের সাথে যুক্ত রয়েছে। শেলফের মাঝে থেকে সে একটা পুরনো বই বের করে আর তার মাঝে লুকানো একটা ম্যাপ বের করে, যেটা কিনা অদ্ভুত একটা ম্যাপিং। সে ম্যাপ দেখছিল, তখনই মাথায় ছেনির পাওয়ারে ফ্ল্যাশ চলে আসতে থাকে। তার গায়েব হয়ে যাওয়া, ফিরে আসা আর তার স্ট্রেঞ্জ এনার্জি। লি উন জাং হঠাৎ ফিল করে যে খুব শীঘ্রই খারাপ কিছু ঘটবে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। এটা আমার সমস্যা না, আমি তাদের থেকে দূরে থাকবো। সে ম্যাপ ভাঁজ করে লাইব্রেরি থেকে বের হয়। বাইরে গিয়ে দেখি যে সেমিন দাঁড়িয়ে রয়েছে। সেমিন ঠান্ডা গলায় বলে যে তুমি এখানে কি করছো? লি উন জাং চেহারা না বদলে শান্তভাবে উত্তর দেয় যে যেখানে ট্রান্সফার হয় সেখানে যেতে হয়। সেমিন বিরক্ত হয়ে বলে যে তাহলে এক কাজ করি, ডিসাইড করি যে কে বেশি স্ট্রং। স্পষ্ট সে লড়াই করতে চায় আর কি। কিন্তু লি উন জাং শুধু হালকা আরাম করে বলে যে লড়াই কেন, আমরা তো একই রকম, আমারও পাওয়ার রয়েছে তোমারও আছে। এটা শুনে সেমিন রাগ করে, তার রাগ আরো বাড়ে। সে চিৎকার করে বলে যে আমরা এক নই, এক হতে পারি না। তখন কিছুক্ষণ নীরবতা দেখা যায়, কিন্তু লি উন জাং কিছু বলে না, শুধু চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সে অফিসের এক রুমে কাজ করছে। হঠাৎ সেখানে ছেনি চলে আসে, আর তাকে দেখে তার একদম প্রশ্নের বন্যা শুরু হয়ে যায়। পাওয়ার কিভাবে কন্ট্রোল করো? তুমি কখন থেকে জানতে? যদি আমার পাওয়ার চলে যায়, আমি যদি আবার মরি? কিন্তু লি উন জাং তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে। ঠিক তখনই এক মেয়ে অফিসে এন্টার করে, যে স্পষ্ট লি উন জাং এর সঙ্গে দেখা করতে এসেছে। লি উন জাং 1 সেকেন্ডের জন্য প্যানিক করে। সে তাড়াতাড়ি ছেনিকে পাশে টেনে নিয়ে বলে যে আসতে বলো, কিছু বলো না। তারপর তার মুখ ঢেকে দেয় হাত দিয়ে। কিন্তু ছেনি তো রাগ করে এবং তাকে জোরে একটা থাপ্পড় মারে। আওয়াজ পেয়ে এই মেয়েটার কিন্তু সন্দেহ হয়ে যায় যে তাদের দিকে বাড়তে থাকে সে। সিচুয়েশন খারাপ হতে দেখে ছেনি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। মেয়েটা লি উন জাং এর লাল মুখ দেখে জিজ্ঞেস করেছে তোমার মুখটা এত লাল হয়ে আছে কেন? লি উন জাং না ভেবে বলেছে তোমাকে দেখে, মানে এখানেও উলফাল ফ্লার্টিং করে মেয়েটার সাথে। শুনে মেয়েটা লজ্জা পায়, মনে করে লি উন জাং তার কারণে নার্ভাস। লি উন জাং আরো আনকমফোর্টেবল ফিল করে, আর তাড়াতাড়ি মেয়েটার কথা হ্যাঁ মেলাতে মেলাতে যাতে সে দ্রুত চলে যায়।
কিন্তু ঠিক তখনই চেনি আবার হঠাৎ সেখানে চলে আসে। মেয়েটা পেছনে ফিরতে যাচ্ছিল, তখন লিওনজান গোপনে তার পাওয়ার ইউজ করে চেনিকে হাওয়ার সিলিং এর উপর ঝুলিয়ে দেয়। তারপর অস্বস্তি করে হাসি নিয়ে বলে যে তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি। শেষে মেয়েটা চলে যায়। দরজা বন্ধ হতে লিওনজাং চেনিকে নামায়। নামতেই চেনি আবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে এখন বলো, আমার পাওয়ার কি চলে গেল? আমি যদি আবার মরে যাই? লিওনজাং কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আশ্চর্যজনকভাবে নরম সুরে বলে যে তুমি আর কখনো মরবে না। এই কথা শুনে তো ছেনির চোখ একদম জল জল করে। লিওনজাং চুপচাপ মাথা নেড়ে দেয়। ছেনি অফিসের বাইরে এসে আক্ষরিক অর্থে নাচতে শুরু করে। রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে বলে যে আমি মরবো না, আমি সম্পূর্ণ সুস্থ। টেরেসা দাঁড়িয়ে লিওনজাং তাকে দেখে হালকা হাসে। বেশ কিছুদিন পর লিওনজাং সে একটু হেসেছে, কিন্তু তখনই দরজার পাশে দাঁড়িয়ে চেমিন চুপচাপ ছেনির পিছু নিতে শুরু করে। লিওনজাং তাকে আগে লক্ষ্য করে। ছেনি যখন একদম নিঃসঙ্গ গলিতে পৌঁছায়, চেমিন আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই লিওনজাং তার পাওয়ার ইউজ করে চেমিনকে সোজা সামনের বাড়ির দিকে ছুড়ে ফেলে দেয়। চেমিন শকে ওঠে। লিওনজাং সঙ্গে সঙ্গে ছেনিকে ফোন করে বলে যে অফিসের দিকে ফিরে আসো, তোমার জন্য কাজ আছে। তার সিরিয়াস টোন শুনে ছেনি কিছু না জানতেই দৌড়ে অফিসের দিকে চলে যায়। চেমিন রেগে লিওনজাংকে বলে যে তুমি ওই সামান্য মেয়েটার জন্য আমার উপর আক্রমণ করলে। লিওনজাং তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে উত্তর দেয় যে হ্যাঁ। সেটা বলে সে সেখান থেকে চলে যায়। চেমিন শকে তাকিয়ে থাকে। অফিসে ফিরে লিওনজাং ছেনিকে কিছুদিনের জন্য কাজ করতে বলে। শুনে ছেনি উত্তেজনায় চেয়ারে ঘুরতে শুরু করে। লিওনজাং চুপচাপ তাকে দেখছে। সে বুঝতে পারছে যে যত এই মেয়েটা তার থেকে দূরে থাকার চেষ্টা করছে, ততই তার জীবনে মেয়েটা তার জীবনে অংশ হয়ে যাচ্ছে। ছেনি তাড়াতাড়ি দাদিকে ফোন করে বলে যে দাদি, আমি চাকরি পেয়ে গিয়েছি। কিন্তু তাদের তো বিশ্বাস হয় না যে ছেনির এত বেশি প্রতিভা রয়েছে যে কোনো কোম্পানি তো তাকে চাকরি দিতে চাইবে না। তখন ছেনি সরাসরি ফোনটা লিওনজাংকে দেয়। দাদি সন্দেহজনক ভাবে জিজ্ঞেস করে যে তুমি ছেনির বয়ফ্রেন্ড? লিওনজাং তো আনকমফোর্টেবল ফিল করতে থাকে। সে শান্তভাবে ব্যাখ্যা করে যে ছেনি কয়েকদিনের জন্য কাজ করবে এখানে। শুনে তো দাদি ইমোশনাল হয়ে যায় আর খুশিও হয়ে যায়। ফোন কাটতে তারাও ছেনির মতো একদম রাস্তায় নাচতে শুরু করে, পাগল ফ্যামিলি একটা। পরের দিন ছেনি উত্তেজনায় সং আর রবিনকেও পরিষ্কার অভিযানে যোগ দেওয়ার জন্য রাজি করায়। তিনজন একদম পুরো রেডি হয়ে লিওনজাং এর কাছে পৌঁছে যায়। যে লিওনজাং তাদের তিনজনকে একসাথে দেখে সে একদম শক হয়ে যায়। কনফিউজ হয়ে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কি করছো? সং গর্বিত গলায় বলে যে আমরা তোমার প্ল্যান বুঝেছি। কাজের ছলে আমাদের পাওয়ারের কন্ট্রোল তুমি শিখাতে চাও, তাই না? লিওনজাং কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে শুধু পরিষ্কারভাবে সেনিকে সাহায্য করতে ডেকেছিল। কিন্তু সিচুয়েশন তো এখন অন্যদিকে চলে যাচ্ছে। তখন রবিন উত্তেজনায় লিওনজাং এর প্রশংসা করতে শুরু করে। গুরুজি, আপনি তো অনেক সাহস, আপনার অনেক সাহস, আপনি একদম পাওয়ারফুল, স্টাইলিশও, আপনি অনেক হ্যান্ডসামও। তখন রবিন অফিসিয়ালি লিওনজাং এর সেলফ প্রমোকেট শিষ্য হয়ে যায়। প্রতি সেকেন্ডে তাকে গুরু বলে ডাকতে থাকে। ছেনিয়ার সঙ্গে মজা করে গুরু লি বলে তাকে উত্ত্যক্ত করতে থাকে। লিওনজাং একদম ধীরে ধীরে তার ধৈর্য শেষ হতে থাকে। কিন্তু তখন দূর থেকে কিছু নতুন পরিচ্ছন্নতা কর্মী সেদিকে আসে। ইউনিফর্ম নর্মাল, মুখও সাধারণ মনে হয়, কিন্তু লিওনজাং তাদের দেখতে সিরিয়াস হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এরা কোনো নর্মাল ওয়ার্কার না, এরা ছেমিনের লোক। ছদ্মবেশ পারফেক্ট, কিন্তু তাদের এনার্জি আর মুভমেন্ট দেখে লিওনজাং তাদের চিনে ফেলে। তার এক্সপ্রেশন তাৎক্ষণিক ঠান্ডা হয়ে যায়। কিছু না বলে সে ছেনি, রবিন আর সোংকে দ্রুত পাশে নিয়ে যায়। তিনজন কনফিউজ হয়ে যায়, তার পেছনে চলে। লিওনজাং তাদের বিল্ডিং এ একটা পুরোনো রুমে নিয়ে যায়। দরজা খুলতে সিরিয়াস টোনে বলে যে যতক্ষণ না তোমরা নিজেদের পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট হয় সেটা বুঝতে পারছো, ততক্ষণ এই রুম থেকে বের হবে না। ছেনি কনফিউজ হয়ে জিজ্ঞেস করে যে কিন্তু কেন? লিওনজাং সরাসরি উত্তর দেয় না, শুধু ঠান্ডা গলায় বলে যে প্র্যাকটিস করো। রবিন সঙ্গে সঙ্গে উত্তেজিত, সোং নার্ভাস, আর ছেনি এলোমেলো পোজ দিয়ে টেলিপোর্ট করা ট্রাই করে। লিওনজাং কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, এরপর কিছু না বলে তাদের ভেতরে ঠেলে দরজা লক করে। ভিতরে তিনজন শক হয়ে যায়, কিন্তু বাইরে দাঁড়িয়ে লিওনজাং এর এক্সপ্রেশন কিন্তু সিরিয়াস ছিল। তার মাথায় শুধু একটাই কথা, ছেমিন যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আর যদি ছেনি তার সামনে পড়ে যায় সিচুয়েশন কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। তাই সে তাদের রুমে বন্ধ করেছে, প্রশিক্ষণের জন্য না, বাঁচানোর জন্য। লিওনজাং বাইরে চুপচাপ কাজ করছে, কিন্তু ছেমিনের লোকেরা বারবার তাকে একদম রাগানো ট্রাই করছিল। তাদের একজন ঠাট্টা সুরে বলে যে তুমি সত্যি ছেমিনের কাছ থেকে বাঁচতে পারো, কিন্তু লিওনজাং তার দিকে তাকায় না, শুধু শুনে যে কেন। তখন একটা বিকট আওয়াজে ছেমিন সেখানে এসে হাজির হয়। তার চোখে প্রচন্ড রাগ। কিছু না বলে সে সরাসরি তার পাওয়ার অ্যাক্টিভেট করে পাশে দাঁড়ানো গাড়ি হাওয়ায় উঠাতে শুরু করে। পুরো এলাকা কাঁপে, লোকেরা আতঙ্কে চিৎকার করতে থাকে। ছেমিন রেগে লিওনজাংকে বলে যে তোমার এত রাগ কেন, এত হিংসা কেন? পরের সেকেন্ডে সে গাড়ি সরাসরি লিওনজাং এর দিকে ছুড়ে মারে। ছেমিন এক লোক সেই গাড়ির নিচে পড়ে সেখানে মারা যায়, ছেমিনের লোকই মারা যায়।
কিন্তু তখন লিওন চাং শেষ মুহূর্তে বেঁচে যায়। সে শান্তভাবে হাত তুলে ভাঙা গাড়ি পাশে ফেলে দেয়, কিন্তু তখন বুঝতে পারে যে গাড়িটা সোজা এক মহিলার দিকে যাচ্ছে। লিওন চাং তাৎক্ষণিকভাবে পাওয়ার ব্যবহার করে গাড়ির হাওয়ার দিকে আটকে দেয় আর সেটা জনশূন্য জায়গায় ফেলে দেয়। সেখানে থাকা লোকেরা মনে করতে থাকে যেন কিয়ামত চলে এসেছে। অন্যদিকে ছেমিন ক্রমাগত আক্রমণ করতেই থাকে, কিন্তু লিওন চাং শুধু নিজেকে আর তার আশেপাশের মানুষকে বাঁচানোর ট্রাই করে। অন্যদিকে ভেতরের রুমে ছেনি, রবিন আর সোং তার পাওয়ার কন্ট্রোলে প্র্যাকটিস করছে, কিন্তু কারো কিছু ঠিক মতো হচ্ছে না। রবিন এলোমেলো জিনিস ওঠানোর ট্রাই করে, ছেনি হতাশায় ঘুরে বেড়ায়, কিন্তু রবিন তখন মজা করে সোংকে ধাক্কা দেয়। পরের সেকেন্ডে সোং হাওয়ার সিলিং এ আটকে যায়। তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, কিন্তু ঠিক তখনই চেনির বিট হঠাৎ করে ফাস্ট হতে থাকে, মানে তার হার্টবিট আর কি। তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়, এক সেকেন্ডে সে গায়েব হয়ে যায়। আর সে ডাইরেক্টলি উনজাং এর যে যুদ্ধক্ষেত্র চলছে না সেখানে এসে উপস্থিত হয়। লিউনজাং তাকে দেখে শকে চলে যায়, বলে যে তুমি এখানে কি করছো, কিন্তু উত্তর দেওয়ার তো সময় নেই। ছেমিনে আরেকটা আক্রমণ চলে আসছে। লিউনজাংকে এখন ছেনিকেও রক্ষা করতে হচ্ছে। ছেনি প্যানিক করে টেলিপোর্ট করার ট্রাই করে, কিন্তু সে ভুল করে লিউনজাংকে না নিয়ে রুমে ফিরে চলে আসে। রবিন আর সোং শকে চলে যায়। ছেনি তাড়াতাড়ি লিওনজাং বিপদে এমনটা জানায়, আমাদেরকে হেল্প করতে হবে, আর বলতে সে আবার গায়েব হয়ে যায়। এবার রবিনকে নিয়ে ডাইরেক্ট যুদ্ধক্ষেত্রে আসে, কিন্তু ছেনি আবারও ঠিকমতো পাওয়ার কন্ট্রোল করতে পারে না। বারবার টেলিপোর্টের চেষ্টা করে, কিছুই হয় না। রবিন তার মজা করতে থাকে। ছেনি রবিনকে জয় ধাক্কা দেয়। ছেমিন এসব কিছু দেখে হাসে, কিন্তু হঠাৎ পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। একটা বড় গাড়িতে তুলে তখন সোজা একদম লি উনজাং আর ছেনির দিকে ফেলে দেয়। ছেনি ভয় পায়, কিন্তু এবার সে পালায় না। সে সরাসরি লি উনজাং এর সামনে এসে দাঁড়ায়, তাকে জড়িয়ে ধরে। পরের সেকেন্ডে গাড়ি একদম তাদের উপর গিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ছেনির পাওয়ার শেষ পর্যন্ত অ্যাক্টিভেট হয় এবং গাড়ির নিচ থেকে হঠাৎ দুজন গায়েব হয়ে যায়। ছেমিনও এক সেকেন্ডের জন্য শক হয়ে যায়, কিন্তু টেলিপোর্টেশনের সময় কাচের টুকরা ছেনির শরীরে বিদ্ধ হয় আর তার হাত কাঁধ থেকে তখন রক্ত ঝরছে। অন্যদিকে রবিন তো রেগে যায়, সে পুরো শক্তি দিয়ে গাড়ি তুলে অন্যদিকে ছুড়ে ফেলে। ছেমিন অবাক হয়ে যায় যে ছেলেটা এত স্ট্রং কিভাবে। সে বুঝতে পারে না যে একদিকে হচ্ছে ছেনি আর লিউনজাং গায়েব কিভাবে হলো, অন্যদিকে রবিন এত ভারী গাড়ি কিভাবে তুললো। রেগে ছেমিন সরাসরি রবিনের উপর পাওয়ার ইউজ করে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তার পাওয়ার রবিনের উপর ঠিকমতো কাজই করে না। রবিন প্রায় অপ্রভাবিত অবস্থায় থাকে। ছেমিন এক্সপ্রেশন ধীরে ধীরে শকে বদলাতে থাকে। অন্যদিকে একটা সুন্দর জায়গায় ছেনি আর লি ইজিয়ং তাকিয়ে থাকে। ছেনি মাটিতে পড়ে যায়, তার শ্বাস বন্ধ হয়ে যায় আর ক্ষত থেকে রক্ত পড়ছে। লিউনজাং প্রথমবার সত্যি প্যানিক করে। সে তাকে নেড়ে জাগানোর চেষ্টা করে। ছেনি, চোখ খুলো, কিন্তু কোনো সাড়া নেই। তার ব্রিদিং সম্পূর্ণ বন্ধ। লিউনজাং এর মুখে ভয় স্পষ্ট, মনে হয় এবার সত্যি সত্যি সে মারা গিয়েছে। কিন্তু হঠাৎ ছেনির জ্ঞান ফিরে আসে, তার শ্বাস আবারও চলে। লিউনজাং অবাক হয়ে তাকিয়ে থাকে, আর এখন তার পুরোপুরি বিশ্বাস যে তার মধ্যে আর ছেনির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে। এটা এমন একটা রহস্য যা হয়তো তাদের দুজনের জীবন সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে লিউনজাং এর চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তার শরীর অস্থির হতে থাকে। পরের সেকেন্ডে সে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা জানতে পারি যে ভিলেনদের একজন সদস্য ওরান ছোটবেলা থেকে লিউনজাংকে পছন্দ করত। সে সবসময় তাকে হাসানোর ট্রাই করত, কিন্তু লিউনজাং কখনো খোলাখুলি হাসতো না। তার জীবন ছোটবেলা থেকে ব্যথা আর একাকিত্বে ভরা। অন্যদিকে ছেনি আর রবিন অজ্ঞাত লিউনজাং তার বাড়িতে নিয়ে আসে। বাড়ির ভেতর ঢুকতে দুজন অদ্ভুত অনুভব করতে থাকে। সেখানে বেশি সামগ্রী নেই, যা আছে ছড়িয়ে ছিটিয়ে, যেন বাড়ি না, কোনো জনশূন্য জায়গা। ছেনি সঙ্গে সঙ্গে ফিল করে যে কিছু একটা গড়বড় রয়েছে। তখন রবিন আর তার ক্ষতের উপর চাপ দিলে শার্ট খোলে তখন, আর দুজন শক হয়ে যায়। লিউনজাং এর শরীরের ভিতরে গভীর ক্ষতের অসংখ্য চিহ্ন রয়েছে, যেন বছর পর বছর শুধু ব্যথায় সহ্য করেছে। এরপর রবিন সোংকে সব জানায় ছেমিন সম্পর্কে, যে কিভাবে সে বেকার বলছিল। শুনে সোং রেগে যায়, কিন্তু রবিন তাকে বোঝায় যে সে খুব পাওয়ারফুল, ওর থেকে দূরে থাকাই ভালো। আর এই সময় জানা যায় যে ছেনির দাদিও অনেক কিছু জানেন, যে তারা সেই ঘটনার ইনভেস্টিগেশনের জন্য এক এক্স পুলিশ অফিসারকে পাঠিয়েছিলেন, মানে শুরু থেকে তার উপর নজরদারি করছিলেন। এদিকে ছেনি লিওনজাং এর দেখাশোনা করছে। যখন সে চলে যেতে যায় তখন লিওনজাং ঘুমের ঘোরে তার হাত ধরে আসতে বলে যে মা, আমাকে ছেড়ে যেও না। এটা শুনে তো ছেনি ইমোশনাল হয়ে যায় এবং তার কাছে বসে হালকা স্মাইল দিয়ে বলে যে তুমি তো মা ছাড়াও বেশ ভালোই বেরিয়েছ। তখন ছেনির নজর পেছনে যায়, সে শক হয়ে যায়, কারণ রুমের সব সামগ্রী হাওয়ায় ভাসছে। সে কিছুই বুঝতে পারে না, কিন্তু ভয় পায় না, বরং নিজের গাড়ি থেকে একটা চাদর, কিছু চাদর আর কুশল এনে টেবিল চেয়ার আর বাকি জিনিসপত্র নিচে বিছিয়ে দেয়, যেন নিচে কিছু পড়লে আওয়াজ না হয়। লিউনজাং এসব দেখে মুচকে হাসে। হয়তো প্রথমবার কেউ তার ভয় বোঝার ট্রাই করছে, আর অনেকদিন পর তার মুখে হালকা হাসি আমরা দেখতে পাই। পরের দিন সকালে রবিন আর সোং এ ঘটনা নিয়ে কথা বলছিল। সোং বলে যে ওই লোকটা পুলিশ কমপ্লেন করা উচিত। রবিন সঙ্গে সঙ্গে মানা করে, বলে যে সে খুব পাওয়ারফুল, কোথায় আমাদেরই না গায়েব না করে দেয়। সোং রেগে চিৎকার করে, বলে যে তাতে কি, আমাদেরও তো পাওয়ার আছে তাই না।
তখন ছেনি সেখানে আসে আর বলে যে এমন পাওয়ার দিয়ে লাভ কি যেটা ব্যবহার করতে জানি না আমরা। ঠিক তখন লি উনজাং অফিসে আসে আর তাদের তিনজনের দিকে আশাপূর্ণ দৃষ্টিতে তাকায়, কিন্তু লি উনজাং মানে নিজে তখন ঘাবড়ে যায়, সোজা তার নিচের টেবিলের দিকে নিচে চলে যায়। তার এক সহকর্মী ইশারায় জিজ্ঞেস করে যে এরা কবে চলে যাবে। বিরক্ত হয়ে লি উনজাং অফিসের বাইরে চলে যায়। ছেনি, রবিন আর সং ও তার পেছনে চলে যায়। অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত লি উনজাং তাদের যে পাওয়ার কন্ট্রোল রয়েছে সেটা শেখাতে রাজি হয়ে যায়। সবাই এক রুমে গিয়ে ট্রেনিং করা শুরু করে দেয়। প্রথমে লি উনজাং রবিন আর সোংকে পর্যবেক্ষণ করে। সোং জানায় যে রবিন আবেগপ্রবণ হলে একদম পাওয়ার ইউজ করতে পারে তখন। এটা শুনে লি উনজাং আর সোং দুজন তার হাত ধরে তাকে ইমোশনাল করার ট্রাই করে, কিন্তু রবিনের উপর কোনো প্রভাব পড়ে না। তখন সোং হঠাৎ মিথ্যা কথা বলতে শুরু করে যে আমি ছোটবেলায় স্কুলে সবসময় ফার্স্ট আসতাম, কিন্তু ও মিথ্যা বলছিল। আর সেই মুহূর্তে এটা শুনে মানে তার ফ্রেন্ডের জেলাসি হচ্ছে, তার ফ্রেন্ডের কথা শুনে যে সে ভালো করেছে এজন্য তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর হাত লি উনজাং এর উপর হাতের সাথে তার আটকে যায়। রবিন বিরক্ত হয়ে লি উনজাং এর হাত মোচড়াতে থাকে, কিন্তু ভুল করে সে সোং এর হাতও ধরে ফেলে আর তিনজন এখানে ভয়ঙ্কর ভাবে আটকে যায়। রবিন তার স্ট্রেংথ কন্ট্রোল করতে পারে না আর সং জোরে চিৎকার করে যে ঠিক আছে আমি কখনো ফার্স্ট আসিনি। আর সেই মুহূর্তে সবার হাত আলাদা হয়ে যায়, কিন্তু তখনই রুমে অ্যাটমসফিয়ারটা বদলে যায়, চারিদিকে শুধু তেলাপোকা আর তেলাপোকা। তিনজন ভয়তে অনেক চিৎকার করতে থাকে। লিউনজাং সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটা কারো পাওয়ার হতে পারে। সে যখন বাইরে তাকায় তখন হোরান দিয়ে তাকিয়ে হাসছে। হোরান বলে যে তুমি এদের মতো বেকারদের সাথে কি করছো, আমার কাছে আসো, এদের সঙ্গে থাকলে মরতেও পারো। লিউনজাং তার চোখের দিকে তাকিয়ে বলে যে আমি রাজি আছি, কিন্তু তোমার কাছে তো আমি কখনো ফিরবো না। এটা শুনে হোরানের রাগ আরো বেড়ে যায়। সে সোজা ছেনির উপর আক্রমণ করার ট্রাই করে, কিন্তু লিউনজাং সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসে আর ছেনিকে বাঁচিয়ে ফেলে। তারপর নিজেদের পাওয়ার ব্যবহার করে হোরান থেকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। রাতে লি উনজাং অবশেষে ছেনিকে সব বলে। সে জানায় যে সে মেয়েটি কে ছিল যে আসলে তাকে খুঁজছে। তারপর আসতে বলে যে ওই ছেলেটিও তোমার মতো কিন্তু মরে জীবিত হতে পারতো। ছেনি কনফিউজ হয়ে তাকায়। লি উনজাং বলে যে কিন্তু সম্ভবত সে মারা গিয়েছে আর হয়তো তার হৃদয় তোমাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এ কথা শুনে ছেনি একদম শক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। তখন লি উনজাং তাকে 20 বছর পুরনো এক্সপেরিমেন্টের কথা বলে, আর তখন সত্যি সত্যি সেসব কথা বলছিল ছেনি যেটা কল্পনা করতে পারে না। ওই এক্সপেরিমেন্টের পিছনে ছিল তোমার দাদি, তারাই সব অর্থ দিয়েছিল। ছেনির চোখে একদম জল চলে আসে এবং তার মন ভেঙে যায়। লি উনজাং ধীরে ধীরে বলে যে হয়তো তাই ওই ছেলেটির হৃদয় তোমার সাথে ট্রান্সপ্লেট করা হয়েছিল। শুনে ছেনি একদম ভেঙে পড়ে, কিছু না বলে সোজা দাদির কাছে যায়। সেখানে গিয়ে সে সব জিজ্ঞেস করে। তার দাদি একদম চুপচাপ সবকিছু মেনে নেয়। তারা জানায় যে ওই ছেলেটি অ্যাক্সিডেন্টে দেয়ালে মাঝে আটকে গিয়েছিল আর তার একটা চোখ চলে গিয়েছিল, আর ডাক্তাররা বলেছিলেন যে সে বাঁচলেও সারা জীবন শুধু ব্যথায় কাটাবে। এরপর হৃদয় ছেনিকে দেওয়া হয়। এটা শুনে ছেনির চোখ থেকে পানি পড়ে আর বলে যে যত কারণই হোক আপনাদের এটা করা উচিত হয়নি। এরপর সে প্রথমবারের মতো দাদির উপর রেগে যায়। পরদিন ছেনি লিউনজাং এর সাথে দেখা করে আর নিজেকে দোষ দিতে থাকে। সে বলে যে আমার জন্য যদি এসব কিছু না হতো তাহলে তোমার জীবনটা কিন্তু এত খারাপ হতো না, আমার কারণে দাদি ওই এক্সপেরিমেন্ট করেছিল। কিন্তু লিউনজাং তাকে শান্ত করে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ তুমিও তো ওই জীবনটা না চেয়ে পেয়েছিলে, তাই নিজেকে আর দোষ দিও না। শুনে ছেনিটা কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখন রবিন ছেনির দাদি পাঠানো খাবারের যে বাক্স নিয়ে আসে, খাবার দেখে ছেনির চোখ ভরে যায়। সে বুঝতে পারে যে দাদি এখনো তার কতটা যত্ন নেয়। সে তাড়াতাড়ি দাদির কাছে গিয়ে তখন ব্যাপারটা মিটমাট করে নেয়। কিন্তু ছেনি এখন দেখাতে চায় যে সে একা থাকলেও কতটা স্ট্রং, এজন্য সে লি উনজাং এর বাড়িতে শিফট হয়। আর সে একা না, সে কিন্তু ওই যে রবিনকেও সেখানে ডেকে পাঠিয়েছিল। পরদিন লি উনজাং জানতে চেষ্টা করে যে আমাদের নায়িকা মানে যে ছেনি পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট হয়, কিন্তু নায়িকার তখন মেজাজ খারাপ, রেগে সে কফি খেয়ে ফেলে। রবিন সঙ্গে সঙ্গে তাকে থামায়। সে বলে যে তোমার তো কফি খেতে মানা, কিন্তু হঠাৎ তখন ছেনির হৃদয় একদম জোরে ধড়ফড় করতে থাকে আর সে এক জায়গা থেকে আরেক জায়গায় গায়েব হতে থাকে। আর তাতেই সবাই বুঝে যায় যে কফি খেলে তার হার্টবিটটা ফাস্ট হয়ে যায় আর পাওয়ার অ্যাক্টিভেট হয়। সে রাতে ছেনি না আমাদের নায়ক রয়েছে না, লিউনজাং এর জন্মদিনের জন্য খাবার বানাচ্ছে। তখন নায়ক তাকে কেক আনতে বলে। নায়িকা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, কেক আনতে বেরিয়ে পড়ে। কিন্তু সে জানে না যে তার সাথে একদম ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বা ঘটতে পারে। পথে নায়ক তার সাথে দেখা করে আর তার হাত ধরে হাঁটতে থাকে। নায়িকা মনে করতে থাকে যে নায়ক খুব ভালো মানুষ। সে হেসে বলে যে আমি আমার জীবনের কিছু অংশ তোমার নামে উৎসর্গ করছি। এটা শুনে নায়ক তাকে অদ্ভুত একটা কথা বলে, যেটা কিনা এতটাই অন্যরকম ছিল যে বিশ্বাস করা উচিত না। মানে সে মুহূর্তেই নায়িকাকে একটা ইনজেকশন দিয়ে দেয়। তারপর ভিলেনদের সাথীদের ফোন করে ডেকে আনে যাতে ছেনিকে নিয়ে যেতে পারে। নায়ক ভেবেছিল তারা হয়তো ছেনির হৃদয়টা বের করবে, কিন্তু সে নিজেও জানতো না যে তারা আসলে ছেনিকে মেরে ফেলতে চায়। এটা মানে আমাদের নায়িকার সাথে এক ধরনের স্ক্যাম বা বিশ্বাসঘাতকতা হয়ে গেল।
কিন্তু এসব কিছু সং দেখে ফেলে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। তো তাহলে তুমি ভাবতেই পারছো যে একজনকে তুমি এতটা ট্রাস্ট করো আর সে যদি তোমাকে এভাবে মানে স্ক্যাম করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে কেমনটা হবে ব্যাপারটা। তো তখন সায়েন্টিস্ট আমাদের নায়িকাকে একটা পুরোনো লাইব্রেরিতে নিয়ে যায় আর সেখানে একটা লেডিকে বলে যে একে ম্যাক্সিমাম ডোজটা দাও, মরলেও চলবে, ব্যাপার না। কিন্তু হঠাৎ ছেনি জ্ঞান ফিরে আসে। সে তাড়াতাড়ি পকেটে রাখা কফিটা খায় আর সেখান থেকে টেলিপোর্ট হতে থাকে। তখন জানা যায় যে নায়ক আসলে এই সায়েন্টিস্টের সঙ্গে শুধু এই কারণেই কাজটা করেছিল যেন তার পরিবার সম্পর্কে সে সত্যটা জানতে চেয়েছিল। এই কারণে সে নায়িকাকে তাদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু তখনই আমাদের নায়িকা টেলিপোর্ট হয়ে সোজা নায়কের কাছে চলে যায় আর রেগে চিৎকার করে বলে যে তুমি এমনটা করতে পারলে আমার সাথে, আর যদি তোমার আমাকে তাদেরকে দিতে হতো তাহলে আমার পকেটে কফি কেন রেখেছিলে। তখন নায়ক চুপ হয়ে যায়, সে কিছু বলতে পারে না। তখন নায়িকা আবার গায়েব হয়ে যায়, সেখানে ফিরে যায়। ঠিক তখন সায়েন্টিস্ট তার মাথায় একদম আঘাত করে, ছেনি আবার অজ্ঞান হয়ে যায়। পরদিন সং রবিনকে জানায় যে ছেনি কিডন্যাপ হয়েছে আর নায়কের সম্পর্কে মানে ছেমিনের সঙ্গে রয়েছে ছেমিন যে ভিলেনটা। এটা শুনে তো রবিন একদম রেগে যায়। সে তাড়াতাড়ি নায়ককে তখন খুঁজতে তার অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে নায়ক তো অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে, জায়গাও ছেড়ে দিচ্ছে। রবিন আরো রেগে যায় আর সোজা নায়কের কাছে পৌঁছে যায়। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। রবিন তাকে একবার কোশ্চেন করছিল, মানে বারবার সেম কোশ্চেন করে যে আমাদের নায়িকা কোথায়, কিন্তু তখন লিওন চাং প্রতিবার পরিষ্কার করে বলে যে সে জানে না। ধীরে ধীরে তারা নিজের যে পূর্ণ শক্তি না সেটা ব্যবহার করতে শুরু করে দেয়। রবিন রেগে আশেপাশে সব জিনিস ভাঙে আর নায়ক তার ওই যে টেলিকাইনেসিস যেটা আছে সেটা দিয়ে সে অ্যাটাক করে। তখনই সেখানে নায়কের ফোনে ছেনির দাদির কল আসে। তাদেরকে মানে তারা তাকে সঙ্গে ডাকে আর কি। আর কলের পর নায়ক তার পুরো পাওয়ার ইউজ করে রবিনকে জোরে ছুড়ে মারে। রবিন দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপর নায়ক সরাসরি ছেনির রুমে যায় আর তখন অনেকগুলো কাগজ পায় যেখানে নায়িকা তার জীবনে ছোট ছোট স্বপ্ন আর বাঁচার কারণ লিখেছিল। যেখানে ছিল যে সমুদ্র দেখা, জন্মদিন পালন করা, নর্মাল জীবন যাপন করা। এগুলো দেখে তো নায়কের চোখে একদম পানি চলে আসে, সে ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমাদের নায়িকার জ্ঞান ফিরে আসে আর সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে যে আমার হৃদয় দেওয়া হলে কি মানে যে নায়ক রয়েছে লিওন জাং তার কি লাভ হবে। সায়েন্টিস্ট তাকে জানায় যে নায়কের তো অলরেডি লাভ হয়ে গিয়েছে, কারণ এখন সে তার মায়ের সম্পর্কে সত্যিটা জানতে পেরেছে। তখন নায়িকা মুচকি হাসে আর সে যে মানে বিশ্বাসঘাতকতা করেছিল, মানে এত কিছু করেছে, এরপরও এটা ভেবে সে খুশি হয় যে তার কারণে লি উনজাং তার মায়ের ব্যাপারে সে মানে সত্যটা জানতে পারবে। এরপর নায়িকার দাদি নায়ককে বারবার জিজ্ঞেস করতে থাকে যে নায়িকা কোথায়, কিন্তু এখানে নায়ক কিছু বলতে অস্বীকার করছিল। তখন নায়িকার দাদির যে পুরনো এক্সপেরিমেন্টটা রয়েছে না সেটার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু নায়ক বিষণ্ণ কণ্ঠে বলে যে এখন ক্ষমা চাইতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আর সে বলে যে এখান থেকে চলে যেতে চায় সে। কিন্তু যেতে যেতে তিনি একটা সত্যি কথা জানায় যে এই সব কিছু করেছে শুধু তার মায়ের জন্য। এটা শুনে ছেনির দাদি তার হাত ধরে ফেলে আর বলে যে বছরের পর বছর জমানো ব্যথা সেজন্য এক মুহূর্তে বের করে আসে। আর তখন নায়কের চোখ থেকে পানি পড়তে থাকে। তিনি বাইরে আসলে রবিন আর সং তাকে আটকে জিজ্ঞেস করে যে তুমি ছেনিকে বাঁচাতে যাচ্ছ কিনা। সেই সময় প্রথমবার লিওন চাং অনুভব করে যে তার পাথরের মতো যে হৃদয়টা রয়েছে সেটা গলতে শুরু করেছে। আর ছেনি, রবিন আর সং এখন তার জীবনের অংশ হয়ে গিয়েছে। নায়ক দাদিকে 200 মানুষ জড়ো করতে বলে। এরপর তিনি অফিসে গিয়ে সহকর্মীর কাছ থেকে হেল্প চায়। তার পুরোনো একটা মানচিত্র দরকার ছিল আর সহকর্মী সেটা খুঁজে নিয়ে আসে। তারা 200 মানুষকে সায়েন্টিস্টের বাড়ির বাইরে জড় করে আর দাবি আদায়ের জন্য বলে। সে ভিড়ের সুযোগ নিয়ে 3 জন গোপনে ভেতরে ঢুকে। অন্যদিকে ছেনির দাদি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে কোনো অ্যাকশন নিতে মানা করেন, কারণ তার ভয় ছিল যে যদি পুলিশ তাড়াহুড়া করে তাহলে ছেনির প্রাণটা আসলে বিপদে পড়তে পারে। এখানে নায়ক, রবিন আর সং চুপচাপ ভেতরে ঢুকে আর একের পর এক গার্ডকে অজ্ঞান করতে থাকে। কিন্তু সং এর একটা ভুলের কারণে 3 জন ভুল করে প্রবেশ করেছিল যেখানে আসলে অনেকগুলো মানুষ ছিল। রবিন আর লি উনজাং সবাইকে একদম পরাস্ত করে অজ্ঞান করে ফেলে, কিন্তু তাদের মধ্যে কিছুটা সচেতন ছিল একজন, আর সে হো রানকে কল করে বলে দেয় যে ল্যাবরেটরির ভিতরে কিছু লোক ঢুকেছে। এখানে সায়েন্টিস্ট ছেনিকে ফার্স্ট ডোজ দিতে থাকে, কিন্তু ঠিক তখনই ছেনি সত্যিটা জানতে পারে যে এরা কারো প্রাণ বাঁচাতে না, বরং একজন বৃদ্ধ মানুষকে তার হৃদয় দিতে চায়, মানে তাদের উদ্দেশ্য ভালো না। এটা শুনে তো ছেনির জ্ঞান উড়ে যায়। এরপর তারা যখন তার হৃদয় বের করতে এগোয়, হঠাৎ ল্যাবরেটরির যে লাইটটা রয়েছে সেটা বন্ধ হয়ে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায় আর আলো ফিরতেই রুমের সব জিনিস হাওয়াতে উঠতে থাকে। সেই মুহূর্তে আমাদের নায়ক তার পাওয়ার ইউজ করে নায়িকাকে নিজের দিকে টেনে নেয়। ছেনি তাকে দেখেই তো ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে রবিন আর সঙ্গ সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই গার্ডরা গুলি চালাতে শুরু করে দেয়। নায়ক তার পাওয়ার দিয়ে সবাইকে বাঁচায় আর 3 জন মিলে তাদের পাওয়ার ইউজ করে আমাদের নায়িকাকে বাঁচাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সবাই অজ্ঞান হয়ে যায়, কিন্তু নায়ক জানতো যে আসল বিপদ এখনো বাকি রয়েছে। সেজন্য সে নায়িকাকে এমন কিছু বলে যেটা তার হার্টবিট দ্রুত করে ফেলে, আর তার পাওয়ার অ্যাক্টিভেট হতে হতে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর ঠিক তখনই লাইব্রেরিতে ছেমিন, হোরান আর তার বোন এসে পৌঁছায়।
কিন্তু ছেনিও তো এখানে বদলে গেছে। সায়েন্টিস্টের কথা তার হৃদয়ে লেগেছে। এখন সে সবাইকে দেখাতে চায় যে সে বেকার না, সে কারো চেয়ে কম না। এজন্য সে কফি খায় আর নির্ভয়ে সরাসরি সেই জায়গায় ফিরে আসে, মানে সেখানে রওনা দেয়। এখানে চেমিন আর হোরান তিনজনের মধ্যে তখন আক্রমণ বা এটাকে প্রস্তুতি নেয় তারা। হোরান কনফিডেন্টলি বলে যে লিওন জাংকে তো আমি একাই সামলে নিব, তাকে কেউ স্পর্শই করবি না ভাই। তখন হোরান তার পাওয়ার ব্যবহার করে লিওন জাংকে এক অন্ধকার জায়গায় নিয়ে আসে, আর সেখানে সে বাচ্চাটিও উপস্থিত ছিল যাকে লিওন জাং এত বছর খুঁজছিল। অন্যদিকে সেমিন অন্য দুজনের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু রবিন তার সামনে এসে দাঁড়ায়। রাগে সেমিন রবিনকে খুব জোরে আঘাত করে আর তাকে দুর্বল বলে, মানে উইক বলে ঠাট্টা করতে থাকে। কিন্তু এবার তো রবিন তো প্র্যাকটিস করেছিল, যেমনটা তোমরা দেখেছিলে। এই জন্য রবিনও কিন্তু রেগে যায়। সে সেমিনকে সোজা তুলে একদম দূরে ফেলে দেয়। আর সে ভয়ে সে তখন লিওন জাংকে বলে যে প্লিজ আমাকে বাঁচাও। এটা শুনে লিওন জাং ইমোশনাল হয়ে যায়, আর তখনই তার সামনে পুরোনো জায়গাগুলো ফ্ল্যাশ করতে থাকে যেখানে আগে আগুন লেগেছিল। হোরান তার চারপাশে এসে চিৎকার করে বলে যে এসব তোমার কারণে হয়েছিল। এটা শুনে নায়ক একদম রাগে ফেটে পড়ে। সে জোরে চিৎকার করে বলে যে তার পাওয়ার সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যায় আর চারপাশে সব জিনিস হাওয়ায় উঠতে থাকে। ঠিক তখন সেখানে আমাদের নায়িকা এসে পৌঁছায়। সে সরাসরি নায়কের কাছে গিয়ে তাকে শান্ত করতে থাকে, বলে যে এখন সবকিছু ঠিক আছে। ধীরে ধীরে আমাদের নায়ক শান্ত হয় আর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। নায়িকা তাড়াতাড়ি রবিন আর সংকে বলে যে নায়ককে নিয়ে এখান থেকে বেরোতে, কিন্তু সং ভুল করে মিথ্যা বলে যে সে নায়ককে তুলতে পারবে না, আর তার পাওয়ারটা অ্যাক্টিভেট হয়ে যায় আর সেখানে আটকে যায়। নায়িকা এখানে তাড়াতাড়ি কফি খায় আর তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায় তার পাওয়ারটা। সে রবিন আর সংকে কাছে আসতে বলে, কিন্তু সং আটকে রয়েছে আর সে বলে যে এখানে থাকার জন্য। ছেনি রবিন আর লিওন জাংকে নিয়ে টেলিপোর্ট করার ট্রাই করে, কিন্তু ভুল করে একটা চড়কে পৌঁছে যায়। সে রবিনকে বলে যে যখন নায়কের জ্ঞান ফিরবে তাকে নিয়ে এখান থেকে কিন্তু চলে যাবে। বলের নায়িকা আবার গায়েব হয়ে যায়। অন্যদিকে সং অনেক কষ্ট করে নিজের পা বাড়ায় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চড়কে ধীরে ধীরে মানুষ জমা হতে থাকে। একসময় নায়িকা ভুল করে সায়েন্টিস্টের কাছে টেলিপোর্ট হয়ে যায় আর সেখানে গিয়ে জানতে পারে যে সায়েন্টিস্ট তার রক্ত নিয়ে একটা স্পেশাল ইনজেকশন বানিয়ে ফেলেছে। সায়েন্টিস্ট সেই ইনজেকশন বৃদ্ধ মানুষটাকে দেয়, মানে পুশ করে, আর দেখতে দেখতে বৃদ্ধ মানুষটা হঠাৎ করে যুবক আর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ টিকে না, কারণ হচ্ছে কয়েক সেকেন্ড পর ইনজেকশনের প্রভাব শেষ হতে থাকে আর মানুষটা সেখানে ধীরে ধীরে শুকাতে শুকাতে সেখানে মারা যায়। তখন নায়িকা থেকে ভুল করে হঠাৎ করে কিছু একটা জিনিস পড়ে যায়। আওয়াজ পেয়ে ছেমিন তাড়াতাড়ি সেখানে আসে আর সেখানে তার পাওয়ার ইউজ করে নায়িকাকে ধরার ট্রাই করে, কিন্তু নায়িকা সময় মতো গায়েব হয়ে সে চরকে এলাকায় ফিরে আসে। সায়েন্টিস্ট রেগে ছেমিনকে অর্ডার দেয় যে ছেনিকে ধরে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু হোমিন তাকে থামায়, বলে যে ছেমিন অনেক দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু ছেমিন তার কথা ভুল বোঝে। সে রেগে চিৎকার করে সব সত্য জানিয়ে দেয় যে তাদের বাবা তাদের একটা স্পেশাল মেশিন দিয়েছে, যার ফলে হোমিন তার উপর পাওয়ার ইউজ করতে পারবে না। এটা শুনে তো হোমিন ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যে তার নিজের ভাই, তার বাবা কখনো তাকে বিশ্বাস করেনি। তবুও সে নায়িকাকে ধরতে চরকের লোকদের নিয়ন্ত্রণে এনে নায়িকাকে ধরে আনার নির্দেশ দেয়। সবাই ছেনিকে ধরতে শুরু করে, তখন নায়ক এসে নায়িকাকে বাঁচায়। আর এখানে সংও নিজেকে বাঁচাতে সেখান থেকে বের হওয়ার ট্রাই করে, আর সে হোরান আর হোমিনকে কথা শুনতে পায় তখন, যেখানে তারা কিয়ামত নিয়ে কথা বলছিল। তারা নিজেরা আসলে কিয়ামত বা হচ্ছে এ টাইপের জিনিস আনতে চায়। কিন্তু লিউন জাং, ছেনি আর রবিন একটা রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে ছিমিনও ছিল। আর তাই তখন নায়ক নায়িকাকে রবিনকে নিয়ে যেতে বলে। ছেমিন আর নায়ক নিজেদের পাওয়ার ইউজ করতে থাকে। তারা দুজন তাদের কন্ট্রোলে, মানে তাদের ফুল কন্ট্রোলে যে পাওয়ার রয়েছে, ফুল পাওয়ার দিয়ে আঘাত করে দূরে পড়ে যায়। তখন কিছু লোক সঙ্গকে ধরে ফেলতে চায়, আর তখন বলে যে কিন্তু সেখানে তো কেউ নেই। তখন সং ছেনিকে জানায় যে তখন কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আর সবাইকে একটা কেমিক্যাল ছিটাবে। নায়িকা ভয় পেয়ে যায়। অন্যদিকে জানা যায় যে ছেমিন মারা গিয়েছে অলরেডি, আর হোমিন আরো রেগে রয়েছে। এজন্য সে নায়ককে কিন্তু তখনও জীবিত ছিল। আর এখানে সবাই নায়িকা আর সঙ্গের উপর অ্যাটাক করতে আসে। এখানে নায়িকা সঙ্গকে তার বাড়িতে রেখে নিজে ফিরে আসে। তারপর সবাই তার উপর অ্যাটাক করে, আর তখন সেখানে নায়িকার দাদি আসে অনেক লোক নিয়ে। হঠাৎ সব ঠিক হয়ে যায়। নায়ক সায়েন্টিস্টের কাছে এসে জানতে চায় যে কেন সে এসব করছে। তখন সবাই নায়কের উপর গুলি চালায়, কিন্তু নায়ক তার পাওয়ার দিয়ে সব গুলি অন্যদিকে ফিরিয়ে দেয় আর বাকি সবাই মারা যায়, আর সায়েন্টিস্টও। কিন্তু তখনই ভয়ঙ্কর আগুন ধরে যায় আর সবকিছুতে কিন্তু সে পড়তে থাকে, কিন্তু নায়ক কোনোভাবে বেঁচে রয়েছে। এটা দেখে তো হোমিন আরো রেগে যায়। নায়িকা, রবিন আর সং সেই কেমিক্যালগুলো ঠেকাতে বের হয়ে যায়। তারা সব ট্র্যাক চেক করে, আর তখন সং জানতে পারে যে কেমিক্যাল আতশবাজির সময় ফেলা হবে, অর্থাৎ পটকায় ঢেলে ছড়ানো হবে। কিন্তু নায়িকা আর রবিন তখন নায়কের কাছে পৌঁছে যায়, কিন্তু হোমিন তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সে নায়িকার গলা টিপে ধরে। নায়িকা তার পাওয়ার ইউজ করে নায়ককে অন্য জায়গায় নিয়ে যায় আর জোরে আঘাত করে।
তখন নায়কের জ্ঞান ফিরে আসে। এখানে হোমিন সবাইকে কন্ট্রোল করে চেনি, রবিন আর লিওন চাং আর সোং এর উপর অ্যাটাক করে। সোং তার পরিবারের সঙ্গে একটা স্টোরি লুকিয়েছিল। সে ডিসাইড করে যে সে শুধু তার পরিবারকে বাঁচাবে আর তাদের সেখানে লুকিয়ে থাকতে বলে। আবার নিজে বের হয়ে যায়। সেখানে নায়িকা, রবিন আর লিওন চাং আর সোং চারজন মিলে শত্রুদের সাথে লড়াই করতে থাকে। সোং এর স্ত্রী আর তার মেয়ে তাকে হিরোর মতো লড়তে দেখে একদম অবাক হয়ে যায়। তখন নায়কের সহকর্মীরাও বুঝে যে এ কারণে নায়ক এতটা নীরব ছিল, কারণ সে ছিল আসল হিরো। তখন সোং বলে যে প্রথমে কেমিক্যালের ট্রাকটা খুঁজে বের করতে হবে। নায়ক নায়িকা রবিনকে ট্রাক খুঁজতে বের করে আর সোং বের হয়েছে হোমিনকে খুঁজতে আর নিজে একা বাকিদের সাথে লড়াই করতে থাকে। আর সোং অনেক খোঁজার পরে হোমিনকে খুঁজেও পায়। হোমিন যখন তার উপর জাদু করতে চায়, সোং চিৎকার করে থাকতে যে চিৎকার করে বলে যে তুমি এসব কেন করছো, আর বলতে যার কারণে ওই যে হোমিন রয়েছে না, তাকে সে কন্ট্রোল করতে পারে না। কিন্তু তখন হোমিন পেছন থেকে এসে সোং এর মাথায় আঘাত করে আর সোং ভবন থেকে নিচে পড়ে যায়। কিন্তু হোমিন দুর্বল হতে থাকে, তার মেশিন পড়ে যায়, যার ফলে সবার উপর থেকে জাদুটা উঠে যায়। কিন্তু তখন হোরান ছেনির রূপ ধরে লিউন জাংকে ছুরি আঘাত করে। কিন্তু হোমিন ভাবে যে সে আসল ছেনি, এই জন্য সে একজন লোককে হোরানকে মারতে বলে আর সে গিয়ে কিন্তু হোরানকে হত্যা করে ফেলে। কিন্তু যখন সেখানে এসে আসল ছেনি চলে আসে, তখন হোমিন জানতে পারে যে এটা তো হোরান ছিল আর হোরান লিউন জাংয়ের কোলে মারা যায়। আর এটা দেখে তো হোমিন আরো বেশি রেগে যায়। সে সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর কেমিক্যালটি সেখান থেকে নিয়ে আসে আর তাতে কিন্তু টাইম বোমা লাগায়। আর নায়কও কিন্তু আহত ছিল, এই জন্য তেমন কিছু করতে পারছিল না। কিন্তু যখন নায়িকা রবিনকে বলে আমাকে উপরে ছুড়ে দাও, আমি সেটা নিয়ে গায়েব হয়ে যাব, কিন্তু লিউন চাং তাকে সেটা করতে মানা করে। নায়িকা তাদেরকে সান্ত্বনা দেয় যে সে মরবে না, সে ফিরে আসবে। কিন্তু ছেনি হয়তো জানতো যে সে আর কখনো ফিরে আসবে না। আর তার সেই সান্ত্বনার কারণেই রবিন তখন নায়িকা আর সোংকে উপরে ছড়ে দেয়। সোং ছেনিকে উপরে পৌঁছে দেয়, এরপর নিচে নামে যায়। সেখানে কিন্তু ছেনির দাদিও উপস্থিত রয়েছে আর সময় শেষ হতে চলেছে তার, এমনটা বোঝা যায়। তখন নায়িকা সেখান থেকে গায়েব হয়ে যায়। এসব দেখে হোমিন আরো রেগে যায় আর সে মুহূর্তে সে মারা যায়। সবাই সুস্থ হয়ে যায় আর সবাই সেই দুর্ঘটনাটা ভুলে যায়। তারা মনে করতে থাকে যে ভূমিকম্প হয়েছিল। তখন নতুন একটা বছর শুরু হয়ে যায়, কিন্তু নায়িকা তখনও ফিরে আসেনি। নায়িকার দাদি প্রতিদিন তার জন্য অপেক্ষা করত। রবিন নায়িকার স্মৃতিতে প্রতিদিন কাটতো আর নায়ক সবসময় আকাশের দিকে চেয়ে থাকতো নায়িকা কখন আসবে সেটার জন্য। কখন যে সে টেলিপোর্ট হয়ে আসে সেটার জন্য ওয়েট করতে থাকে। আর সোংও কিন্তু নায়িকার কথা ভেবে অনেক কষ্ট পেত। সবাই ভাবতো যে নায়িকা হয়তো মরে গিয়েছে, কিন্তু নায়ক সব সময় তার জন্য অপেক্ষা করত, নায়িকার জন্য। একদিন দাদি রেস্টুরেন্টে সবাইকে খাওয়াচ্ছিলেন। হঠাৎ সেখানে একজন অদ্ভুত মানুষ আসে, ভিখারির মতো। তার গায়ের থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল। সে দাদির কাছে খাবার নিতে আসে, কিন্তু জিজ্ঞেস করে যে এখানে কেউ মারা গিয়েছে নাকি, আপনি এসব খাওয়াচ্ছেন যে। দাদি এখানে শখ আর খুশি দুইটাই হয়ে যায়, কারণ এটা নায়িকা ছিল। আর রবিন সং-ও ছেনিকে দেখে একদম ইমোশনাল হয়ে যায় আর খুব খুশি হয়। আর তখন নায়িকা জানায় যে সে আসলে টেলিপোর্ট হয়ে দুনিয়ার অন্য প্রান্তে চলে গিয়েছিল, যেখানে তার পাওয়ার কাজ করছিল না। আর এই জন্য এখানে আস্তে আস্তে এত কষ্ট হয়েছে, এত সময় লেগে গিয়েছে, কারণ তার কাছে পাসপোর্ট না টাকা কিছুই ছিল না। নায়ক যখন এটা জানতে পারে, সে তাড়াতাড়ি নায়িকার সাথে দেখা করতে আসে। নায়িকা বাড়ির বাইরে এসেছিল। সে দৌড়ে গিয়ে লিওন চাংকে জড়িয়ে ধরে আর তাকে সাথে নিয়ে গায়েব হয়ে যায়। তারপর চারজন নিজের জীবনের সবচেয়ে খুশি মুহূর্ত কাটাতে থাকে একসাথে। কিন্তু এখানে যে টুইস্টটা রয়েছে সেটা হচ্ছে যে ইঁদুরটাকে সায়েন্টিস্ট জীবন্ত হওয়ার জন্য ইনজেকশন দিয়েছিল, তার কারণে কিন্তু ওই সায়েন্টিস্টটা আবার জীবন্ত হওয়া শুরু করে দেয়। সে আবার জীবিত হতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি যে গল্পটা এখনো শেষ হয়নি, কারণ আসল ভিলেন তো এখনো বেঁচে রয়েছে, আসল বিপদ তো এখনো মরেনি, সে আবার মরেও জীবিত হয়ে গেল। আর এখানে কিন্তু আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো দ্য ওয়ান্ডারফুলস এই ড্রামাটার কাহিনী, সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। আর আমরা খুব শীঘ্রই আরো অনেক মুভি, সিরিজ, ড্রামা সবকিছু তোমাদের জন্য নিয়ে আসবো। এই জন্য আমাদেরকে অনেক সাপোর্ট করো। আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার যত যা পসিবল তোমাদের থেকে এই তো এক্সপেক্ট করবো, তাই না? দেখা হচ্ছে পরবর্তী ড্রামা বা মুভি সিরিজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।